বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের শিল্প আড্ডায়। আপনারা জানেন যে আমরা প্রতি মঙ্গলবার রাত 8টা থেকে বিশেষ কোনো বিষয়ের উপরে আলোচনা করে থাকি। এটা পূর্ব নির্ধারিত থাকে। আমাদের এই শিল্প আড্ডাটা এখনো সেই প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে। এটা বলতে পারেন অনেকটা আমাদের প্রস্তুতি পর্ব। আমরা এই শিল্প আড্ডা যাতে সঠিকভাবে করা যায়, করতে পারি, মানে পরিপক্কভাবে করতে পারি, তাই আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রাথমিকভাবে কিছুটা ভুল ত্রুটি থেকে যেতে পারে। যাই হোক, আমাদের গত আড্ডায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে আমরা নন্দন তত্ত্বের উপরে কথা বলবো। আমরা সবাই জানি নন্দন তত্ত্ব অত্যন্ত একটা জটিল বিষয়, কিন্তু আবার সবচেয়ে সহজ বিষয়ও বটে। নন্দন তত্ত্ব প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, মানে নান্দনিকতা প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, প্রকৃতিতে আছে। যে নন্দন তত্ত্ব শব্দটাই জানে না, সেও কিন্তু এই কাজগুলো করে থাকে। তো যাই হোক, আমরা সেই নন্দন তত্ত্বকে জেনে বুঝে নান্দনিক ভাবে উপস্থাপন করতে চাই। আজকে প্রথমেই আমি আজকের নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য আহ্বান করছি জনাব সোহেল সৌকর্য, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি ইব্রাহিম খাঁ কলেজ, ভুয়াপুর, টাঙ্গাইল। জনাব সোহেল সৌকর্য। ধন্যবাদ। এই কলেজের সাহিত্য বোধ সম্পন্ন আমাদের শিল্প অনুরাগী সঞ্চালক এবং অধ্যক্ষ মহোদয়, যথারীতি আমাদের সাপ্তাহিক আড্ডার শিল্প অনুরাগী, রসগ্রাহী, শিল্পবোদ্ধা আড্ডার প্রিয় বন্ধুরা, সবাইকে আমি শৈল্পিক শুভেচ্ছা জানিয়ে আমার অতি সংক্ষিপ্ত কথা আমি তুলে ধরব। সর্বাগ্রে বলে নেই আমার সীমাবদ্ধতা, সেই রবীন্দ্র কথিত সেই যে কথা, যে আমি মেনে নিই আমার সুরের অপূর্ণতা, জানি আমি আমার কবিতা গেলেও বিচিত্র পথে হয় না সে সর্বত্র গানে। সে বাংলা যেটা প্রবাদ আছে যে অল্পবিদ্যা ভয়ঙ্কর। নন্দন দত্তের ব্যাপারে আমার যে জানার পরিধি এত সীমিত, এটা আসলে একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। তারপরেও যে কোনো ব্যাপারে, জ্ঞানকাণ্ডের যে কোনো ব্যাপারে আমার আগ্রহ আছে জানার, শেখার। আমি মূলত আসলে আজকে এসেছি জানার জন্যে। আমার অত্যন্ত কাছের মানুষ, প্রাণের বন্ধু, পরাণ সখা বন্ধু গোপীনাথ দত্ত, ওনার আমি সমৃদ্ধ আলোচনা শুনবো, হৃদ্য হব। তারপরে আমার একটা প্রাথমিক কিছু কথা বলি। আমি একটু নাড়াচাড়া করতেছিলাম। যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন কয়টা বই আমার হাতে ছিল। একটা ছিল রূপ, রস ও সুন্দর, সাধন চক্রবর্তীর। আরেকটা বই বলেছিলাম প্রবাসী জীবন চৌধুরীর সৌন্দর্য দর্শন। তারপরে পড়তেছিলাম সৈয়দ মনিরুল ইসলামের নন্দন দত্ত। দুইটা বই তো খুব ক্লাসিক, অমরেন্দ্রনাথ ঠাকুরের বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী। এটা বেশ কয়েকটা কপি আমার আছে, নাড়াচাড়া করেছে। ওর একটা সংক্ষিপ্ত সংস্করণ আছে, শিল্পায়ন। আমি একটু শব্দ নিয়ে একটু কথা বলতেছিলাম। ইংরেজি শব্দটা আমরা জানি যে এস্থেটিক্স, অর্থাৎ নন্দন তত্ত্ব, কান্তিবিদ্যা বা সৌন্দর্য তত্ত্ব। যথারীতি এই শব্দটা গ্রিক শব্দ থেকে আসছে। এর পাশাপাশি একটা শব্দ হলো এস্থেট, সৌন্দর্য বেত্তা, যে সবকিছুর মধ্যে সৌন্দর্য খোঁজে, শিল্প খোঁজে। তার আবার অ্যাডজেক্টিভ হলো এস্থেটিক, নান্দনিক বা সৌন্দর্য তাত্ত্বিক বা সৌন্দর্য বিষয়ক। আমি বাংলা শব্দ নিয়ে কথাবার্তা বলি। নন্দন, বাংলা অভিধানে এর অর্থ করেছে নন্দন মানে পুত্র অথবা বংশধর অথবা স্বর্গের উদ্যান। শব্দটা বিশেষ্য পদ। এর বিশেষণ হলো আনন্দদায়ক অথবা সুখদ, যা সুখ দেয়। সেখান থেকে একটা শব্দ তৈরি হয়েছে দৃষ্টিনন্দন, যা দেখতে ভালো লাগে।
নন্দনের আবার স্ত্রীবাচক শব্দের নন্দিনী। নন্দন তত্ত্ব সম্পর্কে অভিধানে বলা আছে যে শিল্প, সাহিত্য ইত্যাদির সৌন্দর্য সংক্রান্ত তত্ত্ব, মতবাদ বা জ্ঞান। আর আমরা সৌন্দর্যের যে ভূমিকাটা মানব মনে পড়ে দুই জায়গাতে, দুইটা ইন্দ্রিয়কে সেটা তৃপ্ত করে। সৌন্দর্য মানুষের চোখকে এবং মনকে তৃপ্ত করে, চোখ ও মনকে তৃপ্ত করে। শিল্পকে সৌন্দর্যের নানান দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করা হয় যে শাস্ত্রে, একবারে স্থূল কথা, তার নাম হলো নন্দন তত্ত্ব। আবার এই নন্দন তত্ত্ববিদরা দুই ধরনের, একটা হলো কলাকৈবল্যবাদী, যেটা ইংরেজ স্যাররা ভালো জানেন, যে আর্ট ফর আর্ট শেক, যেটা শিল্পের জন্য শিল্প। এরা হলো কলাকৈবল্যবাদী, বাংলা তর্জমা বা পরিভাষা। আর যেটা হলো আর্ট ফর লাইফ শেক, সেটা হলো জীবনবাদী নন্দন তত্ত্ব। নন্দনতাত্ত্বিক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, তার একটা বই আছে সৌন্দর্য তত্ত্ব, সেখানে উনি একটা চমৎকার কথা বলেছেন। উনি বলেছেন সৌন্দর্য একটি বিশেষ সামঞ্জস্য বা পরিচয়ের বোধ। আমরা কাকে সুন্দর বলবো? যার মধ্যে একটা সামঞ্জস্য আছে, যার মধ্যে একটা বিন্যাস আছে, একটা গোছানো একটা ব্যাপার আছে, মিল সঙ্গতি, যা অসঙ্গত নয়। তার মধ্যে আমরা আর্ট, শিল্প, সৌন্দর্য, রস খুঁজে পাই। আমি আমার বোধের কথা বলতেছি, বই থেকে টুকটাক একটু উদ্ধৃতি দিই, তারপরে আমি স্যারদের কথা শুনবো। যথারীতি আমাদের টেগোরের নাম না নিলে আমার আলোচনা সম্পূর্ণ হয় না। টেগোর হলো আমার নিঃশ্বাসে প্রশ্বাসে। অর্থাৎ রবীন্দ্রনাথ সৌন্দর্যকে রুচির সাথে এক করে দেখেছেন। আর রবীন্দ্রনাথের যে বস জন কিটস, উনি আবার সত্যকে দেখেছেন, সৌন্দর্যকে দেখেছেন সত্যের সাথে, রবীন্দ্রনাথ দেখেছেন রুচির সাথে। আর রবীন্দ্রনাথের যে বস কিটস দ্বারা খুব প্রভাবিত, উনি দেখেছেন সৌন্দর্যকে সত্যের সাথে একীভূত করে। এটা তার অসাধারণ কথা, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। আমাদের অমরেন্দ্রনাথ ঠাকুর, তার যে প্রবন্ধ সৌন্দর্যের সন্ধান, উনি একটা সিদ্ধান্তে এসেছেন যে সুন্দর জিনিসটা কি, কেন আমরা তাকে সুন্দর বলবো। উনি সেখানে 7টা পয়েন্টের কথা বলেছেন, এটা আমাকে ভাবাচ্ছে আর কি। উনি বললেন সুখদ বলেই ইনি সুন্দর। আমি পোলাপানদের যেভাবে পড়াই ওইভাবে কথাগুলো বলি। দ মানে দান করা, যা জল দেয় তাই হলো জলদ, জলদ মানে মেঘ। যা ফল দেয় তা ফলদ, ফলদ বৃক্ষ, নট ফলজ। বনজ, ভেষজ, ফলদ। ঠিক তেমনি ভাবে শব্দটা হলো কি, সুখদ বলেই ইনি সুন্দর। অর্থাৎ আমাদের মধ্যে সুখানুভূতির জন্ম দেয় বা আনন্দানুভূতির জন্ম দেয়, যা দেখে, যা পড়ে, যা শ্রুত হয়ে আমার মধ্যে এক ধরনের আনন্দ পুলক জাগ্রত হয়, তাই সুন্দর। রবীন্দ্রনাথের উদ্ধৃতি ছাড়া আসলে কোনো কথা বলতে পারি না। রবি ঠাকুরের একটা বিখ্যাত গান আছে, গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর, হৃদয়ে মোর কে বেঁধেছে রাঙা রাখির ডোর। গায়ে আমার পুলক লাগে, যা গায়ে, চেতনায়, মননে, বোধে পুলকের সঞ্চার করে, তাই সুন্দর। 2 নম্বর, কাজের বলেই সুন্দর, যা কেজো, ইউজফুল, যার উপযোগিতা আছে। 3 নম্বর, উদ্দেশ্য এবং উপায় দুইয়ের সঙ্গতি দেন বলেই সুন্দর, তাহলে উদ্দেশ্য এবং উপায়। 4 নম্বর, পরিমিত না, অপরিমিত বলেই সুন্দর, অর্থাৎ প্রাচুর্য আছে। অনেকগুলো পয়েন্ট। 5 নম্বর, সুশৃঙ্খল বলেই সুন্দর। শৃঙ্খলা, বিন্যাস আমরা কবিতা সংজ্ঞায় করেছি, তাই না? শক্তিশালী অনুভূতি, স্বতঃস্ফূর্ত প্রকাশ, এবং কি যেন বলা হয়ে থাকে, শ্রেষ্ঠতম বিন্যাসে শ্রেষ্ঠতম শব্দ সমীর প্রকাশের কবিতা।
শিল্পতায় তার মধ্যে একটা শৃঙ্খলা থাকতে হবে। 6 নম্বর, সুসংহত বলেই সুন্দর। যা সংহত, যা ঘনীভূত, যা পিনদ্ধ, যা গাঢ়, তাই সুন্দর। 6 নম্বর, একই সাথে বিচিত্র এবং একই সাথে অবিচিত্র, একই সাথে সম এবং একই সাথে বিষম, দুই নিয়ে ইনি সুন্দর। অর্থাৎ বৈপরীত্য নিয়েও সুন্দর হতে পারে। এ ব্যাপারে আমাদের একটা বস আছে, বসের উপর পড়াশোনা কম কিন্তু আমার সংগ্রহ বেশি। বসের যাবতীয় মাস্টারপিস রাশিয়ান প্রিন্টগুলো আমার সংগ্রহে আছে, ইংরেজি বাংলা মিলাইয়া 2 পাতা পড়ার চেষ্টা করি। সেটা হলো মোহাম্মদ কালমার্স। কালমার্স বললেন যে যা দৃষ্টিনন্দন, যা দেখে আমরা চমৎকৃত হই, তা যেরকম সুন্দর, পাশাপাশি যার সাথে শ্রম জড়িত, সংগ্রাম জড়িত, গুণ টানা নৌকা মাঝে গুণ টেনে যাচ্ছে, তারা স্রোতের বিপরীতে নৌকা টেনে নিয়ে যাচ্ছে, তার পেশি ফুলে উঠতেছে, অথবা একটা শ্রমজীবী, একটা শ্রমিক রোদের খোলা আকাশের নিচে ইট ভাঙতেছে, পাথর ভাঙতেছে, তার সারা শরীর ঘর্মাক্ত, এই যে শ্রম, এটা সুন্দর। এটা সাধারণ দৃষ্টিতে মনে হবে যে এটা ঘর্মাক্ত একটা শরীর, একটা কুস্তির শরীর, উনি বলে যে না, এর পিছিয়ে বিভিন্ন মানুষের মেহনত আছে, শ্রম আছে, সংগ্রাম আছে, এটা সুন্দর। যার ফলে এমনিভাবে সৌন্দর্য, তত্ত্ব, নান্দনিকতা, বোধ এগুলো পাল্টে যায়, পরিবর্তিত হয়। আমরা জানি যে আমাদের একটা বস আছে আরজুজ্জামান ইলিয়াস স্যার, ওনার উপর কাজ করেছেন। সেখানে একটা ক্যারেক্টার আছে সম্ভবত ফুলজান, তার গলায় হলো বিশাল গ্যাগ। সেই খবর উপন্যাসের এটা প্রধান চরিত্র হলো তমিজ, সে ফুলজানের প্রেমে পড়ে। একদিন জ্যোৎস্না রাত, তার সাথে খোলা প্রান্তরে ফুলজানের সাথে আমাদের তমিজের অভিসার হচ্ছে। তখন দেখা গেল পূর্ণিমার চাঁদের আলো গ্যাগের উপরে প্রতিফলিত হইয়া এক ধরনের চকচকে ভাব তৈরি হচ্ছে। তখন উনি বললেন যে এর চেয়ে চমৎকার সৌন্দর্য পৃথিবীতে নাই। গ্যাগের মধ্যে চাঁদের আলো প্রতিফলিত হইয়া যে একটা ভ্রম তৈরি করে, অর্থাৎ হাসান আজিজ হকের যে সেই গল্পটা, অর্থাৎ একটি করবী গাছ লম্পটে যাচ্ছে এক মেয়েকে বলাৎকার করার জন্য, তার চেতন মনে অবচেতন মনে নারীর শরীর পড়ছে একটা কলা গাছ, চাঁদের আলোয় কচি কলার পাতা একবার বুক দেখায়, একবার পিঠ দেখায়, কি অসাধারণ চিত্রকল্প। ঠিক এখানে তাই যে গ্যাগের মধ্যে যখন চাঁদের আলো প্রতিফলিত হইয়া একটা বিভ্রম তৈরি করে, তখন তুমি যে কাছে মনে হয়, নায়কের কাছে মনে হয় যে আসলে সুন্দরী পৃথিবীতে কেউ নাই, কিসের হেলেন, কিসের মনোরথ আসে। যার ফলে নন্দন দত্ত নান্দনিক দৃষ্টিভঙ্গি, নান্দনিক উপলব্ধে চেঞ্জ হয়ে যায়। এখন আমার কাছে মনে হয়, আমি যখন একটা কবিতা পড়ি, নজরুলকে উদ্ধৃত করি, নজরুলের সেই বিখ্যাত কবিতা আমার কৈফিয়ত, সেখানে কেউ উনি একটা স্থূল কথা বললেন যে বন্ধু গো আর বলিতে পারি না, বড় বেশি জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়ে খেপিয়ে গিয়াছে, তাই যাহা আসে কই মুখে। শিল্প দেখিয়া শুনিয়ে খেপিয়ে গিয়াছে, তাই যাহা আসে কই মুখে। ওরা এক ধরনের কি বলা যেতে পারে, শিল্প না, এটা অনিয়ন্ত্রিত আবেগের বহিঃপ্রকাশ। বক্তব্য হিসেবে খুব জোরালো, কিন্তু শিল্পের দায়, শিল্পের যে শর্ত, যে পরিমিতি বোধ, তারপরে শৃঙ্খলা, কাব্যিক দোতনা, ছন্দ অলঙ্কার, কিছু অস্পষ্টতা, কিছু ইঙ্গিতময়তা, সবকিছু মিলিয়ে যে একটা কাব্যতত্ত্ব গড়ে ওঠে আর কি, তার কিছুটা অভাব। কবিতা সব কথা বলবে না, সবাই ভালো জানেন। কবিতার মধ্যে এক ধরনের ইঙ্গিতময়তা থাকবে, অস্পষ্টতা থাকবে, রহস্যময়তা থাকবে। আমি আসলে নন্দন্ত থেকে এইভাবে দেখি আর কি। সবশেষ একটা কথা বলি, যে একটা মেয়ে যখন প্রসাধনে প্রসাদিত হয়, এর আপনার সাথে মজা করতেছিলাম, একটা মেয়ে যখন সেজে গুজে আসে, প্রসাদিত হয়ে আসে, তখন তার রূপ লাবণ্য আরো বেশি একটা মাত্রা পায়। কিন্তু বলে যে তা না, আর্টলেস আর্ট, অলোকে কুসুম না দিও, শুধু শিথিল কবরী বাঁধিও,
কাজল বিহীন সজল নয়নে হৃদয় দুয়ারে ঘা দিল। একটা মেয়ে আর পৌর অবস্থায়, কোনো অলংকার নাই, কোনো কৃত্রিমতা নাই, কোনো ভরং নাই, সহজ স্বাভাবিক যে সৌন্দর্য আর কি, তার যেটা বই প্রকাশ নান্দনিকতা আছে। যার ফলে আমি নন্দন তত্ত্ব বলতে বুঝি যার মধ্যে পরিমিতি বোধ, সংহতি, সামঞ্জস্য, বিন্যাস, অনেক কিছুর একটা মিশ্রণ ঘটে গেছে। আর সবশেষ এর কথা দিয়ে শেষ করি আমাদের অমরেন্দ্রনাথ ঠাকুরের যে সুন্দরকে চিন্তা আমরা বারবার ভুল করি, এই কথাটা আছে। সুন্দরকে চিন্তা আমরা বারবার ভুল করি। সুন্দরকে চিন্তা হয় হৃদয় দিয়ে, চোখ দিয়ে। সুন্দর বলতে শুধু কালার, তাহলে রঙের রক্তিমা, তারপরে বর্ণোচ্ছ্বাস বোঝায় না। বিন্যাস, পরিমিতি বোধ, সংহত রূপ, ঘনীভূত অবস্থা, এই আর কি। এই নন্দন তো তোমার কাছে তাই, যা অর্থকে ছাপিয়ে, তাই না, এক ধরনের শিল্প প্রকরণ, আর্টের জায়গা, তাই না, এগুলোকে কি করে রূপ দেয় আর কি। কবিতা বক্তব্য দিয়ে কবিতা হয় না, শব্দ দিয়ে কবিতা হয়। আমি কবিতার মধ্যে কিভাবে প্রতীক ব্যবহার করলাম, উপমা ব্যবহার করলাম, মেটাফোর ব্যবহার করলাম, সেভাবে একটা কবিতা কি হয়ে যায়, উৎকৃষ্ট কাব্যিক স্তরে উন্নীত হয়। ঠিক আছে, এমনিভাবে আসলে নন্দন তত্ত্বকে আমি উপলব্ধি করি। দুই তাত্ত্বিক মানুষ আছে, আমার কাছে ভালো লাগে তাত্ত্বিক স্বামী মির্জা, আর আমার আবাল্য বন্ধু তো নিজে একটা নান্দনিক মানুষ, ধন্যবাদ, অত্যন্ত পরিশীলিত মানুষ। এদের কাছে শুনে আমি ঋদ্ধ হব। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। কলেজ শিক্ষক সোহেল সৌকর্য, আপনার এই নানা উপমা, উদাহরণ, রূপক, নানান কিছুর উদ্ধৃতির মাধ্যমে আপনি যে নন্দন তত্ত্বকে তুলে ধরলেন, তার মধ্যে নান্দনিকতা ছিল। অসংখ্য ধন্যবাদ আপনার এই চমৎকার আলোচনার জন্য। এখন প্রিয় দর্শক, আমরা যাচ্ছি শামীম রেজার কাছে। কলেজ শিক্ষক শামীম রেজা, একাধারে কবি, সোহেল সৌকর্য কবি বটে, তো সেই শামীম রেজা সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ কলেজ। জনাব শামীম রেজা, আপনাকে আহ্বান করছি আজকের আলোচ্য বিষয়ে কথা বলার জন্য, নন্দন তত্ত্ব। ধন্যবাদ সম্মানিত মডারেটর এবং অধ্যক্ষ মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ, স্যার আপাদমস্তক শিল্প ব্যক্তিত্ব। আসলে স্যার দীর্ঘদিন ধরে আমাকে একটা শিল্প আড্ডা দেওয়ার জন্য তাগিদ দিয়ে এসেছিলেন। তা আমি ওনার তাগিদে মূলত সায় দিয়েছি, কিন্তু আসলে কিভাবে করব প্যাটার্নটা গড়ে তুলতে পারিনি। কিন্তু পরিশেষে বোর্ড পরীক্ষার মধ্যেই শত ব্যস্ততা, এখানে আমাদের গ্রুপ স্যারও কনভেনর, স্যারেও অনেক ব্যস্ত, এর মধ্যেই কিভাবে যেন একটা আড্ডা হয়ে গেল। তো তারই ধারাবাহিকতা আমাদের দুটি অনুষ্ঠান গিয়েছে ইতিপূর্বে, আজকে তৃতীয় অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানটির নাম আসলে রাখা হয়েছে শিল্প আড্ডা, যেখানে আসলে শিল্প বলতে কি বোঝায় এবং শিল্প বলতে যা বোঝায় সেই সব বিষয়ে এখানে থাকবে। এখানে কোনো সুনির্দিষ্ট বিষয় থাকা, সাবজেক্ট থাকার সুযোগ নেই, কারণ শিল্প জিনিসটা আসলে আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যা হোক, আজকের আলোচনার বিষয় রাখা হয়েছে নন্দন তত্ত্ব, বাংলা সাহিত্যের নন্দন তত্ত্ব, বা পরবর্তীতে সেটার সাথে বিশ্ব সাহিত্যের কি সম্পর্ক হয়। তো আমি প্রথমে আসলে এখানে আজকে আমাদের অনুষ্ঠানটি একটু আলোকিত হয়েছে অন্য দিনের চেয়ে, কারণ এখানে বেশ কিছু অতিথি এসেছেন, তো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং তাদের জ্ঞাতার্থেই আসলে নন্দন তত্ত্বটা শিল্প সমালোচকের দৃষ্টিতে সেটার অবস্থান কি, সেই বিষয়টা আমি আগে একটু এখানে পাঠ করে নিব, এবং পরবর্তীতে আমি নিজেই বলা যেতে পারে সপ্তাহব্যাপী তো পরিশ্রম করেছি, বা একটু পড়াশোনা করে আমি ছোট একটা নিবন্ধের মতো সৃষ্টি করেছি, যেটা হচ্ছে মূলত কবিতার উপর। আমি কবিতার মানুষ হিসাবে আসলে আমার কাজটা কবিতার দিকেই গিয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমি শুরু করছি সমালোচকের দৃষ্টিতে নন্দন তত্ত্ব সংক্ষিপ্ত আলোচনা। এখানে নন্দন তত্ত্ব মূলত সাহিত্য ও শিল্পকলার সৌন্দর্য বোধ, তার প্রকৃতি
ও মূল্য বিচার নিয়ে দার্শনিক ও সমালোচনামূলক অনুসন্ধান। তাহলে আমরা নন্দন তত্ত্ব বলতে এখানে প্রধানত বুঝতে পাচ্ছি যে দার্শনিক ও সমালোচকমূলক, যেটাকে বলা হয় অনুসন্ধান। বিভিন্ন যুগের সমালোচকরা নন্দনকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একে আমরা আসবো প্লেটো ও অ্যারিস্টটল, যে বিশ্ব সাহিত্যের যে দুই আদি গুরু, সক্রেটিসের শিষ্য প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল। অ্যারিস্টটল আসলে শিল্পকে বাস্তবতার অনুকরণ বলে অবমূল্যায়ন করেছিলেন। তিনি একে সত্য থেকে বিচ্যুত বলে আসলে মানব সত্তা বিচ্যুত বলে মনে করতেন। বিপরীতে আবার তার শিষ্য অ্যারিস্টটল বলেছিলেন অনুকরণের মধ্যেই আসলে যে অনুকরণ আমরা করে থাকি তার মধ্যেই মানব সত্তার আনন্দ নিহিত। সাহিত্য মানব জীবনের অনুকরণ করে এবং তাতে নৈতিক ও নান্দনিক আনন্দ প্রদান করে। দুই ভারতীয় আচার্য রসতত্ত্ব ও ধ্বনিতত্ত্বে আমরা ভারতীয় সমালোচনায় নন্দনকে দেখা যায় রস ও আনন্দ হিসেবে। ভারতমুনি নাট্যশাস্ত্র গ্রন্থে বলা হয়েছে, সাহিত্য শিল্পের উদ্দেশ্য হলো রস আস্বাদন, আনন্দের স্বতঃসিদ্ধ অভিজ্ঞতায় নন্দনের লক্ষ্য। আনন্দ বর্ধনের ধ্বনিতত্ত্বে ভাষার অন্তর্নিহিত গুণার্থই নন্দনের উৎস। একটু কঠিন হয়ে গেল আসলে ভারতীয় যে আসলে নন্দন তত্ত্বের সমালোচনার যে বিষয়টা, সেখানে আলোচনাগুলো এরকমই। আমরা যখন ছাত্র অবস্থায় পড়তাম, যখন পড়েছি কিন্তু বুঝতে খুবই কষ্ট হতো আমাদের, বইগুলো খুলে কিন্তু দীর্ঘক্ষণ বসে থাকতাম আমরা। যাই হোক, তো পরবর্তীতে ওটা ইজি হয়ে যাবে, আলোচনাটা শেষের দিকে গেলে আপনি পাঠক বুঝতে পারবেন। আধুনিক পাশ্চাত্য সমালোচনায় ব্যক্তিসত্তা ও অভিজ্ঞতা। 1800 শতকে ইমানুয়েল কান্ট নন্দনকে অর্থহীন স্বার্থহীন আনন্দের অভিজ্ঞতা হিসাবে দেখান, যেটা হয়তো আমাদের শ্রদ্ধেয় গোপী স্যারও আলোচনায় আনবেন, যেখানে সৌন্দর্য মানে উদ্দেশ্যবিহীন উদ্দেশ্যময়তা। পরবর্তীতে টি.এস. ইলিয়ট শিল্পকে ব্যক্তিগত আবেগ অতিক্রমী এক অবজেক্টিভ কোরেলেটিভ এর মাধ্যমে ব্যাখ্যা করেন। আর আধুনিকতাবাদীরা নন্দনকে ভাষা গঠন ও পাঠকের অংশগ্রহণের সঙ্গে যুক্ত করেন। উত্তর আধুনিক দৃষ্টিভঙ্গি। নন্দন তত্ত্ব নিয়ে উত্তর আধুনিক দৃষ্টিভঙ্গিতে দেখা যায় উত্তর আধুনিক সমালোচকরা নন্দনকে একক মানদণ্ডে বিচার না করে বহুমাত্রিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষিতে বিশ্লেষণ করেন। নন্দন এখানে কেবল সৌন্দর্য নয়, বরং ভিন্নতা, প্রতিরোধ ও নতুন অর্থ সৃষ্টি করে। আচ্ছা, তো এইখানে সমালোচকদের দৃষ্টিতে সার কথা হচ্ছে, সমালোচকরা নন্দন তত্ত্ব বলতে বোঝাচ্ছেন যে শিল্পের অর্থ, উদ্দেশ্য ও অভিজ্ঞতা নিয়ে এক চলমান বিতর্ক, যেখানে সৌন্দর্য কখনো রস, কখনো মুক্তি, কখনো সত্যের প্রতিবিম্ব, আবার কখনো সমাজ ও ভাষার নির্মাণে নন্দন তত্ত্ব এক প্রগাঢ় ভূমিকা রেখে চলেছে। তো এখন আমি আমার যে নিবন্ধটা, যেটা যে মূলত কবিতার উপরে সৃষ্টি করা, তো আমি এখানে বাংলা সাহিত্যে তথা বাংলা কবিতায় নন্দন তত্ত্ব কিভাবে কাজ করেছে এবং পরবর্তীতে বিশ্ব সাহিত্যে নন্দন তত্ত্ব কিভাবে কাজ করে তার আর আসলে টাচ অফ পয়েন্ট, বেশি বলার তো সুযোগ নেই, এখানে আরো আলোচক রয়েছেন, একক আলোচনা হলে হয়তো বা দীর্ঘায়িত করা যেতে পারত। যাই হোক, তাহলে আবার আমি আলোচনার বিষয়ে যাই। নন্দন তত্ত্ব ও কবিতা। আমার এখানে নন্দন তত্ত্ব ও কবিতার মধ্যে প্রধানত বাংলা সাহিত্য থেকে আমি দুজন কবিকে নিয়েছি, আরো দুজন কবিকে নেওয়ার আমার ইচ্ছা ছিল, কিন্তু আলোচনা দীর্ঘ হয় বিদায় আমি আর নিতে পারিনি। আর বরং ইউরোপিয়ান কবিদের আমি একটু বেশি রেখেছি, 3-4 জন, কারণ আসলে নন্দন তত্ত্বটা ওদিক থেকেই এসেছে, কাজেই আলোচনাটা শুনলে বুঝতে পারা যাবে। ভূমিকা। মানুষের চিরন্তন সত্তাকে সৌন্দর্যকে খুঁজে ফিরে, মানুষের চিরন্তন সত্তাকে সৌন্দর্যকে খুঁজে ফিরে শিল্প ও সাহিত্য সেই সৌন্দর্যের বহিঃপ্রকাশ। নন্দতত্ত্ব তথা অ্যাস্থেটিক্স হলো সেই দর্শন শাস্ত্র যা শিল্প, সৌন্দর্য, রুচি, অনুভূতির ব্যাখ্যা দেয়। গ্রিক দার্শনিক প্লেটো থেকে শুরু করে অ্যারিস্টটল, কান্ট, হেগেল, কিটস প্রমুখ চিন্তকরা নন্দন তত্ত্বের নানা দিক বিশ্লেষণ করেছেন। বাংলা সাহিত্যে নন্দন তত্ত্ব
প্রথমে রসতত্ত্বে, পরে রবীন্দ্রনাথ, মধুসূদন, জীবনানন্দ প্রমুখের মাধ্যমে বাংলা সাহিত্যে নন্দন তত্ত্ব নতুন রূপ পেয়েছে। তো প্রথমে আমি রবীন্দ্রনাথকে নিয়ে নন্দন তত্ত্ব এ বিষয়ে বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর মহাজাগতিক আনন্দ ও আত্মমুক্তির নন্দন নিয়ে তার একটা বিরাট ভূমিকা আমরা লক্ষ্য করি। এখানে উদাহরণস্বরূপ আমি তার গীতাঞ্জলি কাব্য থেকে একটু অংশ বিশেষ নিচ্ছি। তোমারই জন্যে আমি পথ চাহিয়াছি বারে বারে, দিগন্তে দিগন্তে তোমারই তৃষ্ণায় চলেছে আমার চোখ। এখানে রবীন্দ্রনাথের নন্দন চেতনায় প্রেম, ভক্তি ও প্রকৃতি একাকার, যেখানে নন্দন কেবল দৃশ্যমান সৌন্দর্য নয়, এটি রবীন্দ্রীয় অন্তরের মুক্তি, আত্মার সঙ্গে বিশ্বসত্তার সংযোগ। রবীন্দ্রীয় নন্দন জীবনকে সীমাবদ্ধ দুঃখ থেকে তুলে আনে মহিমার পরিসরে। পরবর্তীতে আমি জীবনানন্দ দাশের নন্দন তত্ত্ব নিয়ে একটু কথা বলবো, যিনি নন্দন তত্ত্বটাকে তার কবিতায় বিষণ্ণ সৌন্দর্য ও অস্তিত্বের আস্থা হিসেবে তুলে এনেছেন। উদাহরণস্বরূপ, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। সে অতি জনপ্রিয় বনলতা সেন কবিতা, আমাদের সবার পড়া আছে। এখানে এই কবিতাটির মধ্যে জীবনানন্দের নন্দন অতীতের সুধা ও বর্তমানের ক্লান্তি মিলিয়ে গড়ে ওঠা এক কালাতীত রূপকল্প। এখানে মানুষ একদিকে নিঃসঙ্গ পথিক, অন্যদিকে ইতিহাস ও প্রকৃতির চিরন্তন ধারার অংশ। নন্দন মানেই কেবল সৌন্দর্য নয়, অস্তিত্বের গভীর উপলব্ধিও বটে। এবার বিশ্বকবিতায় নন্দন এবং তার স্বরূপ বিশ্লেষণ। আমি প্রথমেই স্যারের সাথে আমি আমার প্রিয় একজন কবি রয়েছে রাইনার মারিয়া রিলকে, যাকে আমি একটু নানা কারণেই আমার ভালো লাগে, যে কবিতার আসলে যে বৈশিষ্ট্যগুলো মূলত থাকা উচিত সেগুলো তার মধ্যে খুব বেশি। যিনি মূলত অস্ট্রিয়া, চেক এবং জার্মান যে ভূখণ্ডটা একটা এলাকা, কলোনি এলাকা, সেখানকার কবি এবং অত্যন্ত ভালো মানের কবি। হ্যাঁ, স্যার আছেন এখানে, ইংরেজি সাহিত্যের অনেকে আছেন, তারা তো জানেনি। রাইনার মারিয়া রিলকে অস্তিত্ববাদী নন্দন। এখানে উদাহরণস্বরূপ আমরা তার দি দুইনো এলিজিস কাব্য থেকে একটু অংশ বিশেষ নেব আর কি। বিউটি ইজ নাথিং বাট দ্য বিগিনিং অফ টেরর, হুইচ উই আর স্টিল জাস্ট এবল টু endure, and we are so old because it serenely disdains to destroy us. এখানে বিশ্লেষণ করলে পাওয়া যায় রিলকের নন্দন চেতনা সৌন্দর্যের মৃদু সন্ত্রাসে ভরা। এখানে শব্দটি আমি আরো একবার আনি, যে আসলে রিলকের নন্দন চেতনাটা আমরা সৌন্দর্যের মৃদু সন্ত্রাসে ভরা, সেটাকে ধরে নেই। সৌন্দর্য কেবল রূপ সুধা নয়, তার ভেতরে আছে মৃত্যুর সম্ভাবনা, অস্তিত্বের গভীর নীরবতা। এখানে আমরা রিলকের কবিতায় আসলে মৃত্যু চেতনার পাশাপাশি আবার সৌন্দর্য চেতনাটা খুব গভীরভাবে পেয়ে থাকি, যেটা বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে একটু বিরল। এখানে নন্দন তত্ত্বটা খুব ভালোভাবে কাজ করে। দ্বিতীয় কবি স্টেফানে মালারমে, যিনি ভাষার রহস্যময় নন্দন তাত্ত্বিকতা সৃষ্টি করেন। এখানে তার ব্রেইস মারিনে থেকে একটি কাব্য থেকে একটু অংশ বিশেষ। দি ফ্লেশ ইজ স্যাড অ্যালাস অ্যান্ড আই হ্যাভ রেড অল দ্য বুকস, লেট মি ডিপার্ট, আই ফিল দ্যাট বার্ডস আর ড্রাঙ্ক উইথ বিং অ্যামং unknown foam and the sky. বিশ্লেষণ করলে দাঁড়ায় মালারমে ভাষাকে সরল তথ্যের বাহন হিসেবে ব্যবহার করেননি, তিনি তার রূপান্তর করেছেন সঙ্গীতময় রহস্যে। তিনি ভাষাকে আসলে সাধারণ অর্থবহতার দিকে নিয়ে নেননি, হ্যাঁ, সেটাকে তিনি নিয়েছেন যে সঙ্গীতময় রহস্যের দিকে। তার কবিতায় নন্দন নিহিত আছে অপূর্ণতার ভেতর, চূড়ান্ত অর্থের অপ্রাপ্ততায়।
দেহের বিষণ্ণতা ও অজানা আকাশের উল্লাস, এই দ্বৈততার সংঘাতে জন্ম নেয় বিমূর্ত সৌন্দর্য, যেটা আমরা অতি সহজেই মালার্মের কবিতা পাঠ করলে পেয়ে থাকি। তৃতীয়তে আমরা যাব আদ্রে ব্রেতো, অতীন্দ্রিয় নন্দন, যেটাকে আমরা সুরিয়ালিস্ট অ্যাস্থেটিক্স হিসাবে অভিহিত করি আদ্রে ব্রেতোর কবিতার থেকে। এটা একটু রেয়ার ব্যাপারটা আর কি, যে নন্দন তত্ত্বের ব্যাপারে বিশ্ব সাহিত্যে সুরিয়ালিস্ট যে ব্যাপারটা কাজ করে, আদ্রে ব্রেতোর কবিতায় তার উপস্থিতি খুব প্রগাঢ়ভাবে লক্ষ্য করা যায়। তার একটি কবিতা ফ্রিডম অফ লাভ থেকে আমরা মাই ওয়াইফ উইথ দ্য হেয়ার অফ এ উড ফায়ার, উইথ দ্য থটস অফ সামার লাইটনিং, উইথ দ্য রিয়েস্ট অফ অ্যান আওয়ারলেস। বিশ্লেষণ, ব্রেতোর কবিতা মুক্তির সীমা ছাড়িয়ে চলে যায় অবচেতন মনের স্বাধীন খেলায়। অবচেতন না আসলে সুরিয়ালিজম হবে না। বিশ্লেষণ করেন শামীম সাহেব, আমি দুঃখিত। শুধু উদ্ধৃতি দিলে তো হবে না, উদ্ধৃতি দ্বারা কি বুঝছি আমরা বুঝতে পারছি। ওর মধ্যে আপনার এই নান্দনিকতার প্রকাশ কিভাবে ঘটেছে বললে আমাদের মতো সাধারণ শ্রোতা যারা কঠিন হয়ে যাচ্ছে আসলে বিষয়টা। না, শুধু একটানা বলে গেলে তো হবে না, ওখানে তারপরে আবার একটু আলোচনা আসবে। না, ওটা আপনি যখন বলছেন যে উদ্ধৃতি দিচ্ছেন, কোটেশন বলছেন, ওইটার মধ্যেই এই যে আপনার নান্দনিকতা কিভাবে প্রকাশ পেল, বা ওই বিশেষ কোন লেখক বা কবি নান্দনিকতা কিভাবে তুলে ধরছেন, এটা একটু বললে ভালো হয়। শুধু উদ্ধৃতি নির্ভর হলে তো হবে না, আমাদের তো বুঝতে হবে তো। একটু বুঝিয়ে বলেন এটা কার ওই স্যারের কই? হ্যাঁ, আবার আমি একটু কন্টিনিউ করি স্যার, ওইটাই ওইভাবে একটু আলোচনা করেন। ব্রেতোর কবিতা মুক্তির সীমা ছাড়িয়ে চলে যায় অবচেতন মনের স্বাধীন খেলায়। তিনি বাস্তব জগৎকে স্বপ্নের সাথে মিশিয়ে দেন তার নন্দন চেতনায়। যে এখানে নন্দনতা তো আসছে স্যার, কবিতার নান্দনিকতা তো একটু ব্যাখ্যা করা দেখিয়ে দেন। ওটা দেখার জন্য স্যার অপেক্ষা করতে হবে, সাধনা করতে হবে। হাত ধরে দেখিয়ে দেন, আপাতত একটু কর্ণে রস পৌঁছান, পরবর্তীতে দেখা যাক। আপনি আবারও বলছি যে আপনি যে করলেন আলোচনা তো ভাবে আপনি উদ্ধৃতি শত শত হাজার হাজার লাখ লাখ দেওয়া সম্ভব। বলছি যে আপনি উদ্ধৃতি কমই দেন, কিন্তু ওর মধ্যে নান্দনিকতার যে প্রকাশ পেয়েছে সেটা একটু কথা বলেন। হ্যাঁ, এটা নান্দনিকতার প্রকাশ ঘটলো কিভাবে? আমি সেটা বলছি। এটা তো আসলে ওই টপিকস ধরে না, ওইভাবে বলতে হবে। এটা নান্দনিকতার কথা একটু বলেন। তার নন্দন চেতনা হলো বিস্ময়ের সৃষ্টি। এই যে বিস্ময়ের সৃষ্টি করা তার নন্দন তত্ত্বের একটা মূল। হ্যাঁ, আমি আগের গুলো বলেছি ঠিকই, স্যার হয়তো লক্ষ্য কতটুকু করেছেন। তো এখানে বিস্ময় আমরা দেখি যে ব্রেতোর কবিতায় বিস্ময়ের সৃষ্টি, যেখানে প্রেমিকা একসাথে কাঠের আগুন, গ্রীষ্মের বজ্রপাত, ঘড়ির কাচের কোমর, একটি অসম্ভব অথচ দারুণ সৌন্দর্যময়। এই যে উদাহরণগুলো আমরা খুঁজে পেলাম, যে কাঠের আগুন, গ্রীষ্মের বজ্রপাত, কিংবা ঘড়ির কাচের যে কোমর, হ্যাঁ, এই এক্সাম্পল গুলোতে নন্দন তত্ত্ব কাজ করেছে। হ্যাঁ, এখানে নন্দন তত্ত্ব আছে। গিয়ম অ্যাপোলোনিয়ার আধুনিক বহুমাত্রিক নন্দন তত্ত্ব যিনি সৃষ্টি করেছেন তার কবিতা। আসলে এই কবিগুলোর কবিতা বাংলাদেশে খুব বেশি পৌঁছেনি, এবং এই যে স্টিল নাও এত যে টেকনোলজি এগিয়ে গেছে, আপনি ইউটিউবে চেক দেন পাবেন না, আপনি গুগলে চেক দেন এই অ্যাপোলোনিয়ার, মালার্মে এদের কবিতা পাবেন না, রেবর কবিতা পাবেন না। কিছু কিছু দু একটি কবিতা ইংরেজিতে অথবা ফরাসি ভাষায় শুধুমাত্র আবৃত্তি করা আছে, কিন্তু কোনো ধরনের অনুবাদ নেই। ওইখানে আছে, ওইগুলো তো ওটাই তো কিছু আলাদা ভাবে আছে। কিন্তু আমি অনুবাদের কথা বলছি, এবং এই কবিদের সাথে যে আমাদের উপমহাদেশ তথা আমাদের বাংলাদেশের যে পরিস্থিতির ব্যাপারটা, উচ্চ শিক্ষার্থী, সেখানে ব্যাপারটা খুব কম আছে। এখানে বিশেষ করে জেলা পর্যায়ে, টাঙ্গাইল জেলায় একটি কবি, আমি যে 5টি কবির আলোচনা করলাম, একটি কবির একটা পাতা পাবেন না খুঁজে।
উদ্ধৃতি আপনি দিচ্ছেন, কিন্তু ফরাসি কবিতা যে পুরোহিত, হ্যাঁ। যে পুরোহিত বোধলেয়ারকে বলবেন। হ্যাঁ, বোধলেয়ারকে এখানে আনি। সবার আগে নিতে হবে না, সেটা রাখা যেতে পারে। আমি আমার সিলেক্টেড বলছি রাখা ফরজ, সবার আগে বদলে রাখবে স্যার। না, আসলে আসতে পারে, সেটা তো বলছি। হ্যাঁ, কিন্তু এইখানে যে রেয়ার ব্যাপারগুলো আসলে যে ঘটে একটু যাচ্ছে, সরল আলোচনায় আসেন। সেটা এতক্ষণ যেটা বললেন তার একটু সরলীকরণ করেন। ওইদিকেই যাচ্ছে স্যার, এটাই আর কি কারণটা। আসলে আরো আলোচক আছে তো, এই বিষয়গুলো আমরা পাচ্ছি না, পাচ্ছি না বিদায় আমাদের কাছে এগুলো কঠিন মনে হচ্ছে, কিংবা যেটা আমরা আগে শুনিনি এরকম একদম একেবারে নতুন মনে হচ্ছে। যাই হোক, এখানে গিয়ম অ্যাপোলোনিয়ার তার আধুনিক যে বহুমাত্রিক নন্দন তত্ত্ব সৃষ্টি করেছেন, সেটা তার এই যে জোন কবিতা থেকে একটু উদ্ধৃতি আনবো। গুড মর্নিং ও অ্যানসিয়েন্ট প্যারিস, ইউর স্টেটস আর দ্য আর্মস অফ মাই beloved. I am weary of modern love and of automobiles. এখানে আমরা কবিতাংশটুকু বিশ্লেষণ করে নন্দনতত্ত্বের যে বিষয়গুলো এখানে আসবে, অ্যাপোলোনিয়ামের নন্দন চেতনা পুরনো ও নতুনের দ্বন্দ্বে নির্মিত। এখানে পুরনো চেতনাটাও রয়েছে, আবার নতুনত্ব এখানে কাজ করেছে। নগরের কবির এখানে নগরের প্রতি প্রেম, প্রযুক্তির ক্লান্তি, প্রাচীন প্যারিসের রোমান্স সব একত্রিত হয়ে গড়ে তোলে আধুনিক জীবনের বহুমাত্রিক এক সৌন্দর্য। কবিতার ভিজুয়াল ইমেজারি ও কথোপকথন ধর্মী গতি এটাকে করে তুলেছে প্রাণবন্ত। এখানে আসলে অ্যাপোলোনিয়ারের কবিতায় আসলে পুরাণ এবং নতুনের একটা সংমিশ্রণ ঘটানো হয়েছে। সেই সংমিশ্রণের মধ্যে ভর করেছে নন্দন তত্ত্ব, যেটা আমরা এই যে কবির যে কবিতা তার উপাদানগুলো থেকে আমরা এখানে লক্ষ্য করলাম। বাংলা ও বিশ্ব সাহিত্যের নন্দন চেতনার সেতুবন্ধন, রবীন্দ্রনাথের মহাজাগতিক সৌন্দর্য যেমন রিলকের অস্তিত্ববাদী মহিমার সঙ্গে সুর মেলায়, তেমনি জীবনানন্দের বিষণ্ণ স্বপ্ন দর্শন মালার্মের বিমূর্ত ভাষিক জগতের সঙ্গে সম্পর্কিত। ব্রেতর স্বপ্নময় স্বাধীনতা রবীন্দ্রীয় মুক্তির সঙ্গেই প্রযুক্ত, আর অ্যাপোলোনিয়ারের আধুনিক বহুমাত্রিক নন্দন জীবনানন্দের নগরবদ্ধ একাকিত্বের বিপরীতে সমকালীন প্রতিস্বর সৃষ্টি করে। পরিশেষে নন্দন তত্ত্ব কবিতায় এক চিরন্তন অন্বেষণ, যেখানে মানুষ সৌন্দর্যের মাধ্যমে নিজেকে ও বিশ্বকে চেনে। বাংলা কবিতায় রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন আনন্দ ও মুক্তির নন্দন, জীবনানন্দ শিখিয়েছেন গভীর বেদনা ও ইতিহাসের সৌন্দর্য, যেগুলো যার ভেতরে আমরা নন্দন তত্ত্বের সবিশেষ উপস্থিতি লক্ষ্য করি। আর বিশ্ব কবিতায় রিলকে, মালার্মে, ব্রেতো, অ্যাপোলোনিয়ার যার প্রমাণ করেছেন নন্দন বহুরূপী, বহুমাত্রিক এবং সীমাহীন। কবিতা তাই কেবল অনুভূতির অলংকার নয়, এটি মাত্র অস্তিত্বের সর্বোচ্চ স্বপ্ন, যার দীপ্তি হীরের মতোই অম্লান। আমরা কবিতা পাঠে একই সাথে খুঁজে ফিরি কবিতার যে গভীরতা, এবং সেই কবিতার চরণের বাঁকে বাঁকে কিভাবে নন্দন তত্ত্ব ভর করেছে। তার নন্দন তত্ত্ব কবিতার যে চরণে চরণে ভর করে তার দ্যুতি। তো আসলে নন্দন তত্ত্ব কবিতায় খুঁজতে গেলে কবিতাকে খুব যত্নের সাথে, মনোযোগের সাথে আসলে চর্চা করতে হবে, তাহলে ক্রমান্বয়ে আস্তে আস্তে আমাদের কাছে নন্দন তত্ত্ব এসে ধরা দিবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমার পরে আলোচক রয়েছে সম্মানিত আলোচক জনাব শামীম রেজা, অত্যন্ত কষ্টসাধ্য আলোচনা আপনি করেছেন। চমৎকার, আপনার অনেক অসাধারণ উদ্ধৃতি, অনেক কি বলা যায় হার্ড আর্নড, মানে খুবই কঠোর পরিশ্রম করে আপনি এত সুন্দর কালেকশন করেছেন, যেটা আমরা সমৃদ্ধ হলাম। খুব ভালো লাগলো, অত্যন্ত সমৃদ্ধ আলোচনা করেছেন আপনি। নন্দন তত্ত্ব নিজেই আসলে অত্যন্ত জটিল
একটা বিষয়, যদি ভাবা যায় জটিল, আবার যদি সহজ করে আনা যায় তাও হয়। তবে এটা সব জায়গায় কেমন জটিল ভাবে আলোচনা করা হয়েছে। এই নন্দন তত্ত্বের ইতিহাস মানুষের ইতিহাসের সমকক্ষ, সমকালীন। মানুষের জন্ম যেদিন হয়েছে ওই দিনই ওর সাথে সাথে নন্দন তত্ত্বেরও জন্ম হয়েছে, যেভাবে আসলে আমাদের পর্যন্ত এসেছে এবং যেতে থাকবে। তো আপনি কিছু বলবেন? আচ্ছা, এখন আমরা সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন আমাদের একজন অদ্ভুত আলোচক আছেন, এই জন্য বলবো আমার বন্ধু, আমার সম্মানিত সহকর্মী জনাব মোহাম্মদ মাসুদুর রহমান তুহিন, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, মেজর মোহাম্মদ হোসেন আদর্শ কলেজ। উনি অত্যন্ত প্রাসঙ্গিক আলোচনা করে থাকেন। আর অদ্ভুত এই জন্য বলছি যে ওনার আগুনেরটাও কিছু অবলম্বন লাগে জ্বলতে, কোনো কিছু অবলম্বন ছাড়া আগুন জ্বলে না, কিন্তু ওনার অবলম্বন ছাড়াই মানে বিষয় ছাড়াও কথা বলতে পারেন, এরকম একজন আলোচক। তো আমার ধারণা নন্দন তত্ত্বের উপর তার কোনোই প্রস্তুতি নেই, এরপরও দেখা যাবে চমৎকার আলোচনা উনি করবেন। আর প্রশংসা অগ্রিম করায় আবার দেখি ফেল মারেন কিনা আজকে, নাকি বিজয়ী হন। তো তার কাছে শুনবো। হ্যাঁ, যেহেতু দর্শনের মানুষ উনি, আর নন্দন তত্ত্ব দর্শনেরই অংশ, দেখা যাক কি হয়। ধন্যবাদ। অনেকক্ষণ যাবৎ আলোচনা শুনছিলাম এবং অনেক প্রাজ্ঞ বিজ্ঞ শ্রোতা এখানে রয়েছে। এখানে কথা বলাও মুশকিল, এর মধ্যে আর একটু অ্যাড হয়েছে আমার মিসেস আজকে ইন্টারেস্টেড হয়েছে যে নন্দন তত্ত্বের মধ্যে আলোচনা আছে। আচ্ছা, তার সম্পর্কে একটু বলতে চাই যে সে নিজেও একজন নান্দনিক মানুষ। নান্দনিক এই জন্যেই যে প্রত্যেকটা কাজের মধ্যেই তার নন্দন তত্ত্ব প্রকাশ পায়। একটা ফুলের টব বা ফুলের জার কোথায় রাখলে এটা সৌন্দর্য আরো ফুটে উঠবে, সেই বোধ শক্তিটা তার অনেক ব্যাপক। বাসার যে প্রতিটি কাজকর্মের মধ্যেই তার নন্দন তত্ত্ব প্রত্যেকটা নান্দনিকতা প্রকাশ পায়। সেজন্য সে ইন্টারেস্টেড হয়েছে, যেহেতু সাহিত্য প্রেমিক একজন মানুষ, প্রচুর সাহিত্যের বই টই করা হয়েছে, তার ছিটে ফোটা আমার মধ্যে নাই। আমি একটু কর্কশ টাইপের মানুষ, আমার মিসেসটা অন্যরকম, আধুনিক, সব দিক থেকে আধুনিক। যাই হোক, আজকের আলোচনা সেই নন্দন তত্ত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের। তা আমি ওই রবীন্দ্রনাথ পর্যন্তই থাকতে চাই যে নন্দনতন্ত্র বলতে আমরা কি বুঝি, অলরেডি শামীম সাহেবের কাছে শুনেছি। রবীন্দ্রনাথ যেভাবে দেখেছেন যে সৌন্দর্য বোধ এবং সত্য অন্বেষণ এবং মানব চেতনার কম্বিনেশনই হচ্ছে নন্দন তত্ত্ব। উনি যখন শান্তিনিকেতনে অবস্থান করেন সেই সময় পাশ্চাত্য যে ধ্যান ধারণা, পাশ্চাত্য যে মেলোডি, পাশ্চাত্য যে প্রতীকী ব্যবহারগুলো, সেগুলো তার সাহিত্যকর্মে স্থান পায়। ভারতীয় সাহিত্যকর্মগুলোতে শুধু রসবোধ প্রকাশ পেত, এর সাথে এগুলো যুক্ত হলো। এখন পাশ্চাত্যের যে নান্দনিক যে দিকগুলো তার সাহিত্যকর্মের মধ্যে বেশি প্রকাশ পেয়েছে। যেমন তার রবীন্দ্রনাথের যে গান, কবিতা, নাটক, গানেই বেশিরভাগ এই নন্দন তত্ত্বটা প্রকাশিত হয়েছে। এখন পাশ্চাত্যের যে নন্দন তত্ত্ব, সেটা আপনার ব্যক্তি স্বাতন্ত্র্য বোধের কথা বলে, ব্যক্তি স্বাধীনতার কথা বলে, যা আমরা আজও দেখি। একটি ইউরোপের বা পাশ্চাত্যের একটা মানুষের যে ব্যক্তি স্বাধীনতা, সে আইনের মধ্যে থেকেই অনেক ফ্রিডম তারা ভোগ করে, যা আমরা অনেকটাই করতে পারিনি। সেগুলোর সম্মিলন এখানে ঘটিয়েছে। প্রকৃতির যে ব্যবহার, প্রকৃতি যে আমাদের যে প্রশান্তি দেয়, বা আমরা একসময় ডিপার্টেড হয়ে যে আরেকটি জায়গায় যাব, আরেক জায়গায় যে প্রস্থান ঘটবে, সে বিষয়গুলো ভারতীয় এই সাহিত্যে কিন্তু একসময় ছিল না। ব্যক্তির বন্দনাই বেশি ছিল। সেখানে এটাকে আরো নান্দনিকতা দেওয়ার জন্য এই অবজেক্টগুলো নিয়ে এখানে অ্যাড করেন রবীন্দ্রনাথ ঠাকুর। যেমন তার রক্তকরবী যে একটি রয়েছে, নাটক রয়েছে। রক্তকরবী কি এটা নাটক? আচ্ছা, হ্যাঁ, রক্ত করবী, একটা ফুলের সাথে রক্ত যুক্ত হয়েছে। সৌন্দর্য প্রকাশ করলে এখানে সংগ্রামটাও কিন্তু এখানে চলে আসলো। এই যে সংগ্রামের যে বিষয়গুলো, এগুলো হলো পাশ্চাত্যের ধ্যান ধারণা। তারপরে
আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে, কে লুকিয়ে আছে। এই যে আধ্যাত্মিকতা বা প্রতীকী ভাবে যে এই মেটাফোর সিমিলির যে ব্যবহারগুলো উনি করছেন, এগুলো এই নন্দন তত্ত্বগুলো উনি তার গানে, নাটকে, তার জীবন দর্শনে, এগুলো তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। এই যে ডাক শুনে না চললে যে একলা চলতে হবে, ব্যক্তি স্বাতন্ত্র্য বোধের কথা বললেন, এগুলো পাশ্চাত্য ধ্যান ধারণা থেকে কিন্তু এগুলো গ্রহণ করেন। এবং ইনস্ট্রুমেন্টাল যে ব্যবহারগুলো, হারমোনিয়াম, মেলোডি, এগুলো কিন্তু তার এই গানে সে অবলম্বন করেন। আমরা জানি যে আমার একটা বদ্ধমূল ধারণা ছিল যে হারমোনিয়াম ভারতীয় তৈরি বা আবিষ্কার, কিন্তু তো ইতিহাস ঘেটে দেখলাম যে হারমোনিয়াম ফ্রান্সের থেকে প্রথম এই ফু দিয়ে বাতাসটা করতো, তারপরে এরকম বাজাতো। সেটা এখন হাতে ট্রান্সফার করছে হলে ভারতীয়রা। এটা এখন আসলো কিভাবে? ব্রিটিশদের মাধ্যমে এটা এই ভারতবর্ষে আসে, তখন মুখের থেকে এটা বাতাসটা হাতে তারা প্রচলন শুরু করে, হারমোনিয়াম তৈরি হলো। তো এই যে পাশ্চাত্যের যে বিষয়গুলো এবং জীবনের আলটিমেট গোল কিন্তু সেই মহাসত্ত্বের সাথে একীভূত হওয়া, পূর্ণতা লাভ করা, যেটা আমরা দর্শনে পাই। এই বৌদ্ধ পূর্ণতার কথা বলছেন। আসলে পূর্ণতাই কিন্তু মহাশান্তি। পূর্ণতা মানে কি? যার মধ্যে কোনো অভাব নাই। তো একমাত্র সেই স্পিরিচুয়াল আমাদের গড বা অ্যাবসলিউট ট্রুথ বা আলটিমেট গোল যাকে আমরা মনে করি, সেই কিন্তু চরম সত্য, যে সেটাই কিন্তু মূল জায়গা। এবং প্রত্যেকটা অবজেক্টই কিন্তু তার দিকে ধাবিত হচ্ছে, এবং এটা আমাদের ফাইনাল গোল। এবং প্রত্যেকটা প্রাণীর মন সবসময় কিন্তু সেই সসীম অসীমের সাথে যুক্ত হতে চায়। লিমিটেড আনলিমিটেডকে ধরবে, এটাই স্বাভাবিক। কারণ যার মধ্যে অভাব থাকে সেই কিন্তু কর্মে উদ্ভূত হয়, তার দীপ্ত হয়, কাজের প্রেরণা সে পায়। আপনি যদি কমপ্লিট হয়ে যান তাহলে আপনার তো কোনো চাওয়া পাওয়া নাই। যেহেতু মানুষের চাওয়া পাওয়া আছে, মানুষ সসীম, সে অসীমকে ধরতে চায়। এবং এই যে যাত্রা, এই যে জার্নি, এই জার্নির মধ্যে আমাদের যে আনন্দ, অনুভূতি, চেতনার যে প্রকাশগুলো ঘটে, এগুলি হচ্ছে নান্দনিক দিক। তা আমি আর বিশেষ করে আমার প্রিপারেশন না থাকায় সারাদিনই আজকে ব্যস্ত ছিলাম কলেজের কাজে, প্রায় 5টা পর্যন্ত নানান কর্মের সাথে যুক্ত ছিলাম। রেস্টও নিতে পারিনি, কোনো বই পুস্তকও দেখতে পারিনি। আমি এতটুকু এইভাবে আপাতত বলতে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। ওই যেটা বলছিলাম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মোহাম্মদ মাসুদুর রহমান তুহিন প্রস্তুতি ছাড়াও কিন্তু চমৎকার বলেছেন। আমাদের খুব ভালো লেগেছে যে আপনি নন্দন তত্ত্বকে সহজ করে এনেছেন। হ্যাঁ, উনি এর মতো ওই যে কলজিজের মতো বোধকে মানুষের সাথে বসবাস করানো, মানে মানুষের সাথে ঘুরবে ফিরবে কিন্তু মানুষ ভয় পাবে না। ওই সুপার নেচারকে নেচারের সাথে যে এই করে, তেমনি আপনি একটা জটিল জিনিসকে সহজ করে আলোচনা করেছেন। ধন্যবাদ, খুব ভালো লাগলো ভাবির সাথে থাকায়। আমার মনে হয় যে ভয়ে আজকে আরো আলোচনাটা সহজ হয়েছে, তাই না? আমরা সবাই আলোচক। আপনি আলোচনা করতে পারেন এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, উনি না, আপনি আগে বলেন, একটু হাতে নেন, তাই না? এটা হাতে নেন, হাতে নিন। হ্যাঁ, ওটা চাপ দেন না, চাপ দেন না, চাপ দেন না। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, নাহার চাকলাদার আমাদের প্রিয় বন্ধু, আমাকে একটা জায়গায় দাঁড়াতে সুযোগ দিন। হ্যাঁ, নাহার চাকলাদার একজন প্রখ্যাত সাংবাদিক, একজন তার ফিল্ম মেকার, একজন উচ্চশিক্ষিতা, চমৎকার একজন উপস্থাপক, মানে নানা গুণে গুণান্বিত মানুষ। তার কাছ থেকে আমরা এই নন্দন তত্ত্ব সম্পর্কে আমরা কিছুটা শুনবো। হ্যাঁ, একটু ভূমিকা দেই। হ্যাঁ, নিশ্চয়ই। এটা হলো যে আমি এসছি আজকে নন্দন তত্ত্ব সম্পর্কে, মহাজ্ঞানী, মহা সাবজেক্ট, মহাজগৎ, এই মহাজাগতিক সংসারের রিয়াকশনটা জানতে। এবং এইটা যে একটা মহাজাগতিক বিষয়,
এবং এটা অনেক অনেক ওজন সম্পন্ন, সেটা আমার মাথায় ঢুকিয়েছে আজকের প্রিন্সিপাল। তো তাতে করে মহা রকম ভয় ভীতি, এক ধরনের কি বলবো কি করবো ইত্যাদি ইত্যাদি নিয়ে আমি আপনাদের সামনে আসছি। এসে আপনারা যে আমাকে বোঝা চাপিয়ে দিয়েছেন, সিম্পল আমার কাছে মনে হলো যে আমি ক্লাস 1 এর একজন স্টুডেন্ট, স্যারদের ভয়ে চুপ করে ভয়ে ধুরু ধুরু বুক কাঁপছে, কিছুই বুঝতে পারছি না, তারপরে বোঝার ভান করে আমি বসে আছি। এর মধ্যে নান্দনিকতা আছে। তারপর রাইট। ছোটবেলা থেকে আমার মা আমাকে ওই ছাগলের দুধের মধ্যে লেবু রস চিপে আমাকে দিত, যে এটা গায়ে ঘষো। আচ্ছা কেন মা? ফর্সা হওয়ার জন্য, এটা দিলে ফর্সা হয়। নান্দনিকতা। কোন একদিন আমার মা বিকালবেলা, আমি উস্কো খুস্কো ওই পাড়ার ছেলে মেয়েদের সাথে, ওরা কি করতো আপনারা দেখেছেন কিনা, যে ওই অনেক আগে যখন মাছ ধরতো, মানে বর্ষায় টইটুম্বুর, তখন একটু বাড়িতে রান্না হবে বিকালবেলা, একটু মাছ তো লাগবে নাকি, সে মাছের জন্য একটা কলসি আছে না, কলসি না সরি পাতিল, পাতিলের গায়ে ওই কলা গাছের থোর থেকে, মানে কলা গাছ থেকে একটা রশি বের করা হতো, মনে আছে? কেউ দেখেছেন? ওইটা রশির গলায় ফেতরা বলতাম। ওই ফেতরা থেকে, না ফাতরা না, ফাতরা তো ডিফারেন্ট। ফাতরা আর ফেতরা, ফাতরা ফাতরা মানে যিনি বাজে কথা বলেন, বাজে চরিত্রের। ফেতরা মানে কলা গাছ থেকে টেনে যেতে পারে, হ্যাঁ, রশির বিকল্প। ওইটা পাতিলের গলায় বেঁধে সেটা আবার কোমরে বাঁধা হতো। আচ্ছা, এরকম জালি দিয়ে যখন মাছ ধরা হতো, ওই মাছটা এনে ওই পাতিলে রাখা হতো, পাতিলটা যে হারায় না যায়। তো ওইটা দেখে দেখে আমার মনে হয়েছিল আমিও মাছ ধরতে যাব। কান্নাকাটি, কেউ তার আমার জাল দেয় না, ছেঁড়া পচা একটা জাল ছিল, ওইটাকে এনে এখন আমি চিৎকার পারি, আর আমার কামলাকে বলি, কামলা বলতো ওইটাকে, সরি, বাড়িতে কামলা রাখা হতো। এখন ধুমচা চেনেন নিশ্চয়ই, সে ধুমচার 3টা লাঠি আনলাম, কামলা বোঝে নাকি রমসাবে এনে বাঁধো, তারপরে এরকম বাঁধো, বাইরে ওই জালটাকে বাঁধো। আমি সুন্দর চুরি করে বাড়ি থেকে একটা ছোট পাতিল নিয়ে ওই ফেতরাটা টেনে ওইটার মধ্যে দিয়ে কোমরে বেঁধে গেছি আমি, হচ্ছে যে মাছ ধরতে গ্রামের ছেলে মেয়েদের সাথে। ওইটা সারাদিন ঘুরে মুড়ে রোদে পুড়ে টুড়ে এতটুক মাছ মেরে নিয়ে আসছে। তো যেখানে হাড়িতে হাড়িতে মাছ ওঠে, তখন আমার একটু কি করবে, চুপ করে আমার ভাবি নিয়ে ফেলে দিছে। মানে আমার কান্নাকাটি কে দেখে? আমার নান্দনিক কথা কেউ বুঝলো না, কেউ বুঝলো না। তো চেহারা তো মোটামুটি জাইলাদের পোলাপানের মতো, যে আমার মা ছাগলের দুধের মধ্যে লেবুতে ঘষতে কইতো, ওইটা তো মোটামুটি একদিনে স্বভাব। মা ধরে নিয়ে মনে করেন গোসল টোসল করে, ইচ্ছা মতো সরিষার তেল মাখলো মাথা এবং মুখ টুক সারা শরীর, একটা বেনিও করে দিল, 2টা ফুলও গেঁথে দিল। তাহলে ওই নান্দনিকতা তার কেউ বোঝে না। মা কালী গেছি খেলতে, পোলাপান করে এরে ভূতাইছে ভূতাইছে ভূতাইছে। আচ্ছা, তার মানে সেই কবির কথা যেহেতু উদ্ধৃতি দিয়েছেন, তাহলে বলতেই হয় যে কৃষ্ণকলি আমি তারই বলি, কালো বলে গায়ের লোক। এখন রবীন্দ্রনাথের আমাকে দেখলে হয়তো বলতো, আহা কৃষ্ণকলি এসছে, তাই তো বলতো। হ্যাঁ, কিন্তু এখন গায়ের সবার কাছে তো আমি ভূত। তাহলে এই যে নান্দনিকতার বিভাজন, এই যে নান্দনিকতার খণ্ডন, এই খণ্ডনকে জোড়াতালি দেবার জন্য এবং নান্দনিকতা ফুটিয়ে তোলবার জন্য সবার আগে প্রয়োজন মানুষের একটা নান্দনিক মন। ওই বোধের জায়গায় আমি গেলামই না। আরেকটা ব্যাপার আছে, আমরা যখন ফিল্ম মেক করি তখন আমরা বলি এস্থেটিক্যাল, প্র্যাকটিক্যাল, যেটা আপনারা বারবার টানার চেষ্টা করেছেন। আমরা কি বলি শোনো, প্র্যাকটিক্যাল। আমরা এস্থেটিক্যালি কি বলি শোনো, ফিল্মটা হবে যদি কবির কাছে যাই, কবি বলে একদম আকাশে গুড়ি গুড়ি মেঘ ডাকছে, ডাইকে হন্তদন্ত হয়ে যাচ্ছে, তার মনের মধ্যে মেঘের খেলা করছে, নায়কের জন্য সে পাগল হয়ে গেল।
এবং তার শরীর মন ভেঙে ভেঙে টুকরো টুকরো হচ্ছে, এটা কবি বলে আপনাদের মতো। এবার গেলাম হলো ক্যামেরাম্যানের কাছে, ক্যামেরাম্যান তুমি এভাবে বিষয়টা তুলে ধরো। ক্যামেরাম্যানের কাছে যাপা মন যে ভেঙে টুকরো টুকরো হয়েছে এটা কেমনে দেখাবো, এটাকে দেখানোর উপায় আছে? মন ভাঙ্গার খেলাকে দেখানোর উপায় আছে? আমার শরীর হাড়ে হাড়ে ভেঙে টুকরো টুকরো হচ্ছে, আমি কিভাবে দেখাবো? সবাই তো ম্যাচিউর, সবাই তো ম্যাচিউর নাকি এখানে? সবাই তো ম্যাচিউর। আচ্ছা, বিবাহিত সবাই? আপনি অবিবাহিত? সারা জীবন আপনি অবিবাহিত থাকেন এবং এরপরে আপনি কখনো ম্যাচিউর কথাবার্তায় আর আনসার করেন। তারপরে কি হলো শেষ করব আমি, যে ওই যেটা আপনারা, আমাকে একটু পানি লাগবে, এই পানিটা। কোন এক প্রেমিকাকে শুনছিলাম, প্রেমিকার বর্ণনা প্রেমিকের কাছে এমন যে আমার শরীর মন সবকিছু ভেঙে চুরে দিয়ে তোমাকে চেয়েছি, শরীর মন ভেঙে চুরে তোমাকে চেয়েছি, তুমি তো সময় মতো আসো না। এখন যে তুমি আসছো, এখন তো আমার মনও চাইছে না, শরীরও চাইছে না। তাহলে তোমার যে এই আশা, আমি যখন চাইছি তখন যদি আসতে, ওই সময় আমার সাথে যে তোমার রিয়াকশন হতো, আপনারা যেটা বলেন স্পিরিচুয়াল প্রেম যেটাকে বলে, ওইটা যখন হতো, এখন তুমি আসলে তো সেটা হবে না। না, আমি তো স্পিরিচুয়ালের কথা বলছি। যখন ভেঙে চুরে চেয়েছে তখন তো ছিল স্পিরিচুয়াল। তুমি এখন ফিজিক্যালি আসছো, বাট আমার ওইটা আসবে না, স্বর্গটা আমার হবে না। আর আমরা আধুনিক নারীরা সুন্দর করে একটা ব্যাখ্যা দেই, যে আপনারা বলেন পরক্রিয়া, আমরা বলি আপন ক্রিয়া। বিয়ের সাথে একটা সার্টিফিকেট দিয়ে একটা বিয়ে পড়ায় দেওয়া হলো, আপন ক্রিয়া, একটা লিখিত পরিত করে কাজী ডেকে সাক্ষী শপথ দিয়ে আজকে তোমরা এই ঘরের মধ্যে বাসরঘর করো, মানে ধর্ষণ করো, রেপ করো, সেক্স করো, হোয়াটএভার, কেউ কিছু বলবে না, রাইট? কিন্তু কিছুদিন যেতে না যেতে যখন মনের সাথে আর মন মিলল না, তখন কি করবে? ওই নারীটা কোথায় যাবে আর পুরুষটা কোথায় যাবে? সোসাইটিতে তো আটকায় দিচ্ছেন একবার, এই আটকানোটা খোলা যাবে না। তখন মানুষ নান্দনিকতা খোঁজে, একটা খোলা বারান্দা খোঁজে, একটা আকাশ খোঁজে, এবং খোঁজে যে কেউ একটা ছোট্ট একটা মেসেজ দিক, কেউ একটু বলুক আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার কাছে আসবার দরকার নাই, আমার শরীর ছোঁয়ার দরকার নাই, তুমি ভালো থাকো। এটাই নান্দনিকতা। ধন্যবাদ সবাই। অসাধারণ, অসাধারণ। এই নাহার চাকলাদার যেমনটা আমরা ভাবি যে অন্যতম শ্রেষ্ঠ একজন উপস্থাপিকা টাঙ্গাইলের, তো সেই তার যে শ্রেষ্ঠত্ব আজকে উনি রেখে গেলেন, অসাধারণ, কোনো প্রস্তুতি ছাড়াই নান্দনিকতার যে চমৎকার উপস্থাপন নান্দনিক ভাবে তিনি করলেন। আপনি সত্যি নান্দনিক। হ্যাঁ স্যার, উপরে রাখেন, উপরে রাখেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা আলোচনা শুনবো। আমাদের আলোচনা শেষের দিকে অধ্যাপক গোপীনাথ দত্ত, এখানে আসলে ভুল করে লেখা হয়েছে দত্ত, যাই হোক, উনি কর্মরত আছেন ইংরেজি বিভাগে, সরকারি কুমুদিনী কলেজ। আমরা প্রত্যেক শিল্প অধ্যায়ী তার শ্রেষ্ঠ আলোচনা শুনে থাকি, আজকেও সেই আশায় বসে আছি। তো অধ্যাপক গোপীনাথ দত্ত। ধন্যবাদ সঞ্চালক মহোদয়, এবং এই শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক এই সান্ধ্যকালীন আড্ডায়, আমাদের এই বিদ্যায়তনিক আলোচনায় সুহৃদ বন্ধুরা যারা উপস্থিত রয়েছেন,
আমি এখানে সকলকে আমার আন্তরিক একটা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। লাল আমি কি বসে আপনাদের অনুমতি থাকলে পরে বসে বলি বা দাঁড়িয়ে বলা যায়? ইচ্ছা আপনার। ইচ্ছা দাঁড়াই নাকি আপনার? হ্যাঁ মনে করেন আমার ওই লাল এটা কই আপনার জানেন না, আপনাকে অনেক কথা আছে আপনাকে। এটা বন্ধ রাখো তো। এই, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওখানে বন্ধ রাখো তো। আমরা ইতোমধ্যে অত্যন্ত সমৃদ্ধ আলোচনা শুনেছি। বন্ধ করো। সোহেল ভাইয়ের আলোচনা শুনেছি, বাপি আমাদের শামীম রেজা ভাই, তারপরে আমাদের তুহিন ভাই অসাধারণ আলোচনা শুনেছি। বিশেষ করে শামীম ভাই তো অনেক পরিশ্রম করেছেন, ওনার শ্রমকে সম্মান করি আর কি। আসলে আমরা এখানে সম্মিলিত হয়েছি আজকের আড্ডায়। আমি দেখছি অনেকেই সংযোজন হয়েছে, দুই একজন মনে হয় একটু বিয়োজন ঘটেছে আর কি। পরস্পর পরিস্থিতি থাকলে পরে ভালো হতো আর কি। আমার পরিচয় তো হলোই, আমি আসলে অধ্যাপনা করি কুমুদিনী গভর্নমেন্ট কলেজে, ওখানে ইংরেজি বিভাগে আছি আর কি। আমাদের যে আজকের বিষয়টা ছিল এবং মূলত আমাদের যে লক্ষ্যটা ছিল এখানে আসলে একত্রিত হওয়া এবং শিল্প বোদ্ধাদের নিয়ে একটা প্রাণবন্ত আড্ডা দেওয়া আর কি। এবং মূল বিষয়টা হচ্ছে আমাদের পাঠের অভিজ্ঞতাটা শেয়ার করা আর কি। যে আমরা যে জিনিসটা, যে সাহিত্যকর্ম বা যে শিল্পকর্ম নিয়ে নাড়াচাড়া করছি, আমাদের পাঠক হিসাবে বা আমাদের একজন আমাদের অ্যাপ্রোচটা কি, রিডার হিসেবে আমাদের অ্যাপ্রোচটা কি, ওইটা শেয়ার করা আর কি। এই আড্ডাটা প্রাণবন্ত হবে যদি আমরা এই যে এরকম ভাবে টেক্সট ধরে ধরে যদি বলা শুরু করি, এটা কিন্তু আমাদের এটা নষ্ট করবে আর কি, নষ্ট করবে আর কি। তো অনেক কোটেশন উজ্জ্বল ভাই বলেছেন, অনেক উদ্ধৃতি দেওয়া যায়, অনেক বইয়ের রেফারেন্স দেওয়া যায় এবং অনেকভাবে আলোচনা করা যায়। আমরা আমাদের পাঠের অভিজ্ঞতাটা এবং আমাদের যে উপলব্ধিটা আর কি, ধরুন যে বিষয়টা আমরা আজকে হয়েছে আর কি, আমি ব্যক্তিগতভাবে বিস্তর সময় কারোরই থাকে না, আমরা সবাই পেশাজীবী। আমাকে এখানে ক্লাস মেনটেন করতে হয়, পাশাপাশি বিভিন্ন কমিটি, পারিবারিক দায় দায়িত্ব থাকে, খুব ব্যস্ততা আর কি। তার মধ্যেও যে বিষয়গুলা এখানে নির্বাচন করা হয় সেটা আমাদের, যেটা বলি আমি, যে একাডেমিক বিদ্যায়তনিক আর কি। তো সেখানে আমরা সেটাকে যত দূর সম্ভব সেটাকে লাইভলি করা, আরো প্রাণবন্ত করা, সহজবদ্ধ করা এবং পরস্পরের সাথে শেয়ার করা। আমি অত্যন্ত সাবলীল একটা বক্তব্য শুনছিলাম তুহিন ভাইয়ের কাছ থেকে, উনি দর্শনের মানুষ। তারপরে যে আপা চাকলাদার আপা, উনি তো কোনো প্রস্তুতি নাই, কিন্তু উনি যে বলেছেন, যেভাবে বললেন, অনেক কিছু পেয়ে গেলাম আর কি, মনে হলো আর কি। আর সোহেল ভাইয়ের সাথে আমি এখানে দাঁড়িয়েছি, মূলত আমি একভাবে ভেবেছি, আসার সময় ভাবতেছিলাম যে আমি এখানে কি বলবো, কি বিষয়ে বলবো আর কি। কিন্তু এখানে এসে আপনাদের কথা শুনে আমার পুরোটাই চেঞ্জ করতে হয়েছে আর কি। নন্দন তত্ত্বের উপর, নন্দন তত্ত্বের যে আক্ষরিক অর্থটা আমরা তো সবাই জানি, নন্দন মানে সৌন্দর্য, সোহেল ভাই ভালো ব্যাখ্যা করেছে। আর তত্ত্ব মানে তো জ্ঞান, সৌন্দর্য জ্ঞান, এর সাথে অজস্র বিষয় আছে, সৌন্দর্যের সাথে অনেক বিষয়। এখন আমি কিভাবে বলতে যাবো সেটা আর কি। আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা যারা পড়ালেখা করেন বা এর সাথে আছেন আর কি, যে আমি কোন সময়ে দাঁড়িয়ে কি বিষয়ে কথা বলছি। সোহেল ভাইকে বলছি বিশেষ করে, আমি দাঁড়িয়ে এমন একটা সময় কথা বলছি নন্দন তত্ত্ব নিয়ে যখন চিন্তা জগতে একটা বড় ধরনের মুভমেন্ট হয়ে গেছে। সেই মুভমেন্টটা কি? পশ্চিমা জগতে বিশেষ করে আপনি দেখবেন যে এখনকার যে ইন্টেলেকচুয়ালস, ওয়ার্ল্ড ফেমাস ইন্টেলেকচুয়ালস, তারা কি নিয়ে ভাবছে এবং তাদের ভাবনা, তাদের কোন মুভমেন্টের সাথে তারা সঙ্গতি রেখে তারা নতুনভাবে এখন কথা বলছে আর কি। আজ থেকে 100 বছর আগে আমি নন্দন তত্ত্ব নিয়ে কথা বললে বক্তব্যটা একরকম হতো, এখন আর একরকম হবে। একটা মুভমেন্টের কথা বলছিলাম, একটা আন্দোলনের কথা বলছিলাম, সেটা পোস্ট স্ট্রাকচারালিজম। পোস্ট স্ট্রাকচারালিজমটা কি আর কি? পোস্ট স্ট্রাকচারালিজম একটা আন্দোলন যেখানে মানে শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিষয়ে আপনি চূড়ান্তভাবে কোনো সংজ্ঞা দিতে পারবেন না আর কি। অ্যাবসলিউট কোনো ডেফিনেশন আপনি দিতে পারবেন না। কি করতে হবে? যে আপনাকে ইন্টারটেক্সচুয়াল যে ডেফিনেশনস গুলো, যত ধরনের আপনার মত, অভিমত এবং যত ধরনের বিরুদ্ধ মত আছে সেগুলোকে গ্রহণ করতে হবে এবং সেটা গ্রহণযোগ্য আর কি, ওপেন টু ইন্টারপ্রিটেশন। আপনার টপিকটা হচ্ছে কি, সেই নানাভাবে ব্যাখ্যা হতে পারে, নানাভাবে বিশ্লেষণ হতে পারে আর কি। সেটি হচ্ছে পোস্ট স্ট্রাকচারালিজম। এবং ইন্টারটেক্সচুয়াল যে একটা কানেকটিভনেস, সেটি হচ্ছে পোস্ট স্ট্রাকচারালিজম। প্রথমে এসে আমার পাশে বসছিলেন চাকলাদার আপা, উনি বলেছে আমার বিষয়ের সাথে তো যাচ্ছে না, উনি রাষ্ট্রবিজ্ঞানের। নন্দন তত্ত্ব আমার বিষয়ের সাথে যাচ্ছে না। এখানে আছে আবার আমাদের তুহিন ভাই আছে দর্শনের, আমরা আছি ইংরেজি সাহিত্যে, বাংলা সাহিত্যে। যে আমাদের মূল বিষয়টা কি এখানে ইন্টার কানেক্টেডনেস। কারণ আমরা কি, আমরা জানি
যে পোস্ট স্ট্রাকচারালিজমের যুগে আমরা বাস করছি বা পরবর্তীতে আর কি। তা আমরা ইন্টারটেক্সুয়াল একটা আলোচনা হতে পারে আর কি এইখানে আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞান কেন হবে না। আমরা তো জানি নন্দন তত্ত্বের বিষয়টা নান্দনিকতা বোধ, সৌন্দর্য বোধ, এটা নানানভাবে আমি একটু করবো আর কি, সহজবদ্ধ হবে নানানভাবে আমি বিভিন্ন সাইটে আমি লেন্স ফেলবো আর কি। এখানে আপনি দেখেন লক্ষ লক্ষ বছর আগে আমাদের তো যে কোনো চিন্তা, নন্দন তত্ত্ব বলেন, রাষ্ট্র বলেন, রাজনীতি বলেন, সরকার ব্যবস্থা বলেন, গণতন্ত্র, মানুষের অধিকার, এই বিষয়গুলোর জন্য তো আমাদের প্রথম কার কাছে যেতে হবে? গ্রিকদের কাছে। আমরা তো ঋণী। আমরা তো জানি যে সক্রেটিস কোনো বিষয় বলেন নাই, নন্দন তত্ত্বের উপর কিন্তু অনেক কিছু বলেছে, উনি লেখেন নাই কোনো কিছু। ওই জেনোফন আর এরিস্টোফেনিস আর আমরা ওই প্লেটো থেকে জানি, যা কিছু জানতেছি সক্রেটিসকে বড় বড় কথা বলতেছি, এটা সেটা বলতেছি, কিন্তু কিচ্ছু কিন্তু তার স্বহস্তে লিখিত না। এই তুহিন ভাই ভালো বলতে পারবে ওই নন্দন তত্ত্বের ব্যাপারে। গিডোর যে সংলাপের মধ্যে গিডোর কথাটা আছে প্লেটো, ওখানে খুব সুন্দর আলোচনা আছে, মানে এত ইঙ্গিতময় আলোচনা ওখানে সক্রেটিসের কথাগুলো উনি তুলে ধরেছেন। আপনি ওখানে শেষ করবেন সক্রেটিস কত খ্রিস্টপূর্ব 400, হাতে করে 2500 বছর আগে, না 624 না, উনি মারা গেলেন তো 400 সালে বলে আর কি, 300 যাই হোক আপনার 400 ওই টাইমের মধ্যে আমি ধরলাম যে 2500 বছর আগের ঘটনা। তার আগে কি মানুষ এই মুগ্ধ হতো না আকাশের চাঁদ দেখে? তার আগে কি এই যে শরতের নীল আকাশ দেখে আমাদের এলাকায় ধরেন যে এই যে মেঘ, সাদা মেঘের ছুটাছুটি, এই যে কাশ বন, এই যে আমাদের যমুনা মাইটি নদী, তাই না? মানুষ কি ই হতো না আর কি, মানুষকে মুগ্ধ হতো না? আপনি লক্ষ সাদা মেঘের খেলায় লক্ষ লক্ষ বছর আগে নেন্দার্থাল পিরিয়ডে ঘরে লুকোচুরি খেলা, মানুষ তো মুগ্ধ হয়েছে। আপনি নেন্দার্থাল পিরিয়ডে মানুষদের কথা ভাবেন, আজ থেকে 1.5 লক্ষ বছর আগে গুহা, মানে যে বিবরবাসী বলি আমরা, মানব গুহাবাসী মানব যারা ছিল, গুহার মধ্যে বিভিন্ন ধরনের আপনি দেখেন লক্ষ লক্ষ বছর আগে সেই ইনস্ক্রিপশন গুলো আমরা দেখিয়েছি, আঁকি, তার মানে কি সাইন সিম্বলস গুলো আছে, এবং সেখানে কিন্তু দেখবেন যে একটা নান্দনিকতার একটা ছোঁয়া আছে। তো এখানে আপনি দেখেন তো এটা নতুন কিছু না আর কি, বহুকাল আগের থেকে মানুষের মধ্যেই ছিল নান্দনিকতা বা মানে নন্দন তত্ত্বের যে বিষয়গুলো আর কি। আমরা কিভাবে দেখবো নন্দন তত্ত্বের বিষয়টা আর কি? নন্দন তত্ত্ব এবং নান্দনিকতা এবং সৌন্দর্য তো আমরা সমার্থক। আরেকটা কি আছে? সত্য। কিটস যেটাকে বললেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, ওইখানেই উনি বিতর্কের একেবারে একটা তৈরি করলেন আর কি, প্ল্যাটফর্ম তৈরি করলেন। আপনি দেখেন তারপর থেকে যে পরবর্তীতে অস্কার ওয়াইল্ড ওনাদের যে আর্ট ফর আর্টস সেক যেটা বলে আর কি, আমি সহজবদ্ধ হয়ে করতেছি, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, সবাই এটা জানে, সবার এটা জানা উচিত। পরবর্তী লাইনটা আমি বাংলা করে দিলাম আর কি, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, বহুল উদ্ধৃত একটা কবিতার লাইন আর কি, ওড অন এ গ্রেসিয়ান আর্নের মধ্যে। সত্যই সুন্দর, সুন্দরী সত্য আর কি। আচ্ছা, সত্যই সুন্দর, সুন্দরী সত্য যদি হয়, তাহলে সুন্দরটা কি, সত্যটা কি? এটা কি বস্তুগত, ব্যক্তিগত, বা এটা কি কোনো নির্দিষ্ট সংস্কৃতি বা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কাল বা নির্দিষ্ট এলাকার মধ্যে আবদ্ধ, নাকি এটা সর্বজনীন? খুব সুন্দর ভাবে আপনি একটা বইয়ের কথা বললেন, আমি ওখানে আমি বইটা দেখেছি, আমার কাছে আছে বইটা আর কি। সে বইটা হচ্ছে যে ইমানুয়েল কান্টের যে ক্রিটিক অফ জাজমেন্ট। ওখানে উনি বলছেন যে আসলে সৌন্দর্য এটা রুচির সাথে সম্পর্কযুক্ত, এবং অবশ্যই সৌন্দর্যের ব্যাপারটা পোস্ট স্ট্রাকচারালিজমে যখন আলোচনা করব, পুরো ফ্রেমওয়ার্কে ফেলে আমরা করতে পারবো না। কিটসের কথাটাকে ব্যাখ্যা করি যে আপনি একটা মানুষ হেঁটে যাচ্ছে, এক বৃদ্ধ হাঁটতে হাঁটতে কি হলো, সে পড়ে গিয়ে ব্যথা পেল আর কি, সেখানে কি কোনো সৌন্দর্য আছে? আমরা কি সেখানে কোনো এলাকার মানুষ সেটা কি সুন্দর কোনো দৃশ্যপট বলবে? আবার ওই সক্রেটিসের যে কথাটা আর কি ওখানে আমি পেয়েছি, যে ওখানে উনি বলেছেন যে এটা ধারণাগত ব্যাপার, সৌন্দর্যের ব্যাপার হচ্ছে অবধারণের বিষয়। অবধারণের বিষয়টা কি? যে ধরেন গোলাপ ফুল সুন্দর, হাজার হাজার বছর আগে, আমি বিষয়টা বোঝাতে পারতেছি কিনা আর কি, আমি আমার যে উপলব্ধিটা, হাজার হাজার বছর আগে মানুষ বলতে গোলাপ সুন্দর, এখনো মানুষ বলছে সুন্দর গোলাপ। যে গোলাপের মধ্যে, পাপড়িগুলোর মধ্যে কি বিষয় আছে যে কারণে মানুষের মধ্যে অনুভূতিটা হচ্ছে যে এটা একটা সুন্দর বিষয়।
আবার একটা কুৎসিত দৃশ্য আমরা বলি আর কি, কুৎসিত ব্যাপারটা এটাও সাবজেক্টিভ। তো এই বিষয়গুলো কিন্তু আছে, আপনি সুন্দরের সাথে সর্বজনীনতার বিষয়টা আছে, আমি ইমানুয়েল কান্টের সাথে একমত। আর বিশেষ করে এই বিশ্বায়নের যুগে যখন সাংস্কৃতিক বিনিময় হচ্ছে আর কি, পশ্চিম পূর্ব, পূর্ব পশ্চিম, তারা একাকার হয়ে যাচ্ছে এবং মানুষের যে একাত্মতা, এর ফলে কি হচ্ছে, একটা সর্বজনীন একটা পর্যায়ে কিন্তু চলে আসছে, এই বোধটাও সেরকম সর্বজনীন হচ্ছে আর কি। আমরা মানবাধিকারের কথা বলি, সহমর্মিতার কথা বলি, আমরা সহানুভূতির কথা বলি, মানুষের অধিকারের কথা বলি, এরকম কি সৌন্দর্যের মধ্যে পড়ে না কি? এবং সত্য, এটা সত্যতাও আছে, অর্থাৎ সৌন্দর্যের সাথে উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য থাকবে এবং প্রয়োজনীয়তা থাকবে, মানুষের প্রয়োজনীয়তা থাকবে। এখন আমাদের অস্কার ওয়াইল্ড যিনি যেটা বললেন যে আর্টস ফর আর্টস সেক, শিল্পের জন্য না অন্য কিছু না। আপনি চলচ্চিত্র নির্মাতা, আপনি বললেন মানুষের মনটাকে কিভাবে তুলে ধরবেন, কেন আপনি দেখেন পথের পাঁচালিতে দেখেন ওই বৃদ্ধের মৃত্যুটা দেখেন আর কি, বৃদ্ধের মৃত্যুটা দেখেন, বেশি কিছু কি বলার প্রয়োজন আছে? আমাদের এখানে প্রিয় এলাকার কোন বৃদ্ধ হতদরিদ্র, যার কোনো আশ্রয় নিরাশ্রয় একজন মানুষ আর কি, ঠিক আছে, সে তার বেশি কিছু বলতে হলো, কোনো সংলাপ আছে ওখানে, ছবির মাধ্যমে কিভাবে তুলে ধরলো আর কি, সেখানে কি এক ধরনের চিরন্তন একটা পাচ্ছি, কিন্তু একটা চিত্র আমরা পাচ্ছি, কিন্তু তার সেটাই উঠে আসছে, এক ধরনের সত্যতা আছে সেখানে, এবং এই সত্য স্বীকৃতির মাধ্যমেই এক ধরনের সৌন্দর্য আছে না সৌন্দর্য? কৃষ্ণকলি তাকে আমি বলি, সবাই বলতেছে কৃষ্ণকলি, সবাই বলতেছে কালো, কিন্তু ওই যে বিউটি লাইস ইন দ্য আইস অফ দ্য বিহোল্ডার, সৌন্দর্য কোথায়? যিনি দেখেন তার চোখেই নিহিত সৌন্দর্যটা আর কি, যিনি দ্রষ্টার চোখেই সৌন্দর্য আর কি, এবং এই জায়গায় সাবজেক্টিভ। এখন আপনি সাবজেক্টিভ বলে রিজেক্ট হয়ে থাকবেন, তাও কিন্তু বলা যাবে না। এই কথাটা ব্যাখ্যা করেন গীতের, আমি রবীন্দ্রনাথ গীতের দ্বারা প্রভাবিত ভীষণ, আমার চেতনার রঙে পান্না হলো শুধু, কি অসাধারণ ব্যাপার। এখানে সাবজেক্টিভ, বস্তুগত এবং আমি তো কেন্দ্র, আমাকে ছাড়া তো কোনো কিছু, সবকিছু, সমস্ত বিদ্যা যা কিছু আছে সমস্ত কিছু তো বিদ্যা, আমার তো এইখানে এই সৌন্দর্যের মধ্যে যে ব্যাপারটা আমি যে বলতেছিলাম আর কি, আপনি যেটা বললেন আমি তার সাথে ভীষণ ভাবে দ্বিমত করি। আপনি বললেন যে একটা কি থাকবে, সামঞ্জস্য থাকবে, একটা মিল থাকবে, একটা সিমেট্রি থাকবে। কেন মিল ছাড়া হয় না? আপনি তো বোঝাচ্ছে অনেক আগের মানুষ আর কি, আপনি এই যুগে দাঁড়িয়ে তো কথা বলছেন না, এই যুগের কোনো সমালোচক আলোচক না আর কি। আপনি দেখেন রবার্ট হেরিকের যে ইটা আর কি, রবার্ট হেরিকের ডিলাইট ইন ডিসঅর্ডার, ডিলাইট I find delight in your disorder of your dress, এরকম লাইনটা না, প্রথম লাইনটা, I find delight in the disorder of your dress, মানে একটা মেয়ে চলে আসছে, তার সাজানো গোছানো অবস্থায় আমার ভালো লাগে, চলে আসছে, আনন্দ পাই। অর্থাৎ এই যে অসামঞ্জস্যতার মধ্যে কবি কি দেখলেন? একটা সামঞ্জস্যতা অ্যাজ এ হোল, ঠিক আছে। এখানেও কিন্তু একটা সৌন্দর্যের ব্যাপার আছে। এখানে কিন্তু আপনি এটাকে কি এর বাইরে বলবেন, এর বাইরে বলবেন বিষয়টা? অবশ্যই না। এখানে আপনি আরেকটা বিষয় দেখেন, সত্যটাকে আপনি কিভাবে দেখবেন? এটা কি বস্তুগত নাকি বস্তু মানে অতিক্রমী? ভীষণ কন্ট্রাডিকশন আছে এবং অনেক রিলেটিভ আর কি। আমি বলি কালচারাল আছে, ডিফারেন্স অফ কালচার আছে। আপনি আফ্রিকান মেয়েরা, আমি মাঝে মাঝে জিওগ্রাফি চ্যানেল দেখি, মেয়েরা যে অলঙ্কার গুলো পরে, আমাদের মেয়েরা কি অলঙ্কার পরবে? ওদের সুন্দর মেয়েরা ওই অলঙ্কার না পড়লে ওদের সেন্সে সৌন্দর্য কাজ করে না আর কি। ওই অলঙ্কার আপনি চীনের কাঠি দিয়ে ঢুকে দেয়, আমাদের ঘুরে লাগে না আর কি আমাদের দৃষ্টিতে, কিন্তু ওদের দৃষ্টিতে সুন্দর মেয়েদের ওইটা পড়তে হবেই। আফ্রিকান কালচারে ওই মেয়েদের ওইটা পড়তে হবেই, ওদের সৌন্দর্য বোধ ওইখানে। তাহলে আমরা তো বলতে পারি না যে চূড়ান্ত ভাবে বলতে পারি না, এইটাই হচ্ছে পোস্ট স্ট্রাকচারালিজম। আপনি বলতে পারেন টেস্টের বিভিন্নতার কারণে আবার একত্রিত হচ্ছে কিভাবে? ওই যে কালচারাল ইন্টারাকশনস, আমাদের তো একটা সাংস্কৃতিক এর মধ্যে আছি, আমরা পরস্পর বিনিময় হচ্ছে আমাদের, এবং আমাদের দৃষ্টিভঙ্গি উদার হচ্ছে, একে অপরেরটা নিচ্ছি, ভালো যেটা প্রয়োজন যেটা সেটা আমরা গ্রহণ করছি আর কি, তাই না? তারপরে আপনি দেখেন এই যে লাভ সং অফ আলফ্রেড, যে প্রোফোক, একটা আধুনিক কবিতার প্রধান দিন, প্রোফোকের কি অবস্থা? সে আনহিরোইক হিরো। আলফ্রেড যে প্রোফোক মধ্যবয়সী এক লোক,
সে লন্ডনে এসে একেবারে নাজেহাল অবস্থা আর কি। সে ভালোবাসার একটা প্রস্তাব দিবে মধ্য বয়সে এসে, এই যে তার সিদ্ধান্তহীনতা আর কি, একেবারে দুর্বলতম একজন মানুষ, তার মধ্যে কোনো হিরোইক কোয়ালিটি নাই, কিন্তু সে সেরা একজন চরিত্রে পরিণত হলো আর কি। আমাদের কাছে কি হলো? আনহিরোইক হিরো, মানে নায়কোচিত কোনো গুণাবলী না থাকা সত্ত্বেও সে মানে একটা বড় ধরনের নায়ক আর কি আমাদের চিন্তায়, তাই না? যে বলতেছে সে যে আই হ্যাভ সিন দেম ইন দ্য মর্নিং, ইন দ্য নুন এন্ড ইন দ্য আফটারনুন, আমি তাদের দেখেছি আর কি। এই যে কথাগুলো উনি বলছেন, প্রফক বলছেন আর কি। তাহলে প্রফকের প্রসঙ্গ আনলাম কেন আমি এই আলোচনায়, নন্দন তত্ত্বের আলোচনায় আনলাম এই কারণে যে দেখেন তার মধ্যে নায়কোচিত কোনো গুণাবলী নাই, কিন্তু তারপরেও আমরা আরোপ করেছি এবং আধুনিককালে এই পোস্ট স্ট্রাকচারালিজমের যুগে এসে আমরা এই জিনিসগুলো যুক্ত করেছি আর কি। আর অবশ্যই একটা শিল্পের ব্যাপার থাকে। শিল্প মানে কি? শিল্প মানেই একটা চর্চার বিষয়, শিল্প মানেই পরিশীলিত একটা বিষয়, রিফাইনমেন্টের বিষয় আছে এখানে। আমি একটা কবিতার কথা বলবো, আমি একটু খোলাখুলি বলছি আর কি কবিতাটার কথা। পড়েছেন অবশ্যই ইংরেজি সাহিত্যের মানুষ, অষ্টাদশ শতাব্দীর এক বিখ্যাত কবি রবার্ট ব্রাউনিং। আমাদের রবীন্দ্রনাথ প্রভাবিত ছিলেন ওনার দ্বারাই। আর রবীন্দ্রনাথ কিন্তু অনেক প্রভাবিত, জীবন্ত দাস, রবীন্দ্রনাথ, ওনারা কিন্তু অনেক কবিতায় সরাসরি রবীন্দ্রনাথের এই যে রবার্ট শেডিকে যে ডিলাইট ইন ডিসঅর্ডার, বাংলায় রবীন্দ্রনাথের চিরায়মানা কবিতাটা চিরায়মানা, যেমনি আসে হ্যাঁ যেমন আসে তেমনি আসে। ঘটনা হচ্ছে এক মানে শিশু, অনাথ, মা নাই বাবা নাই, খালি পলিপির কথা বলতেছিলাম আর কি। তো যেটা হয় আমাদের সমাজে, যেটা মাদ্রাসাগুলোতে হয় যেরকম হয় আর কি, একটা কেউ নাই, পরে চার্চের ফাদারের কাছে নিয়ে যায়। চার্চের ফাদার বলছে অনাথ শিশু থাকুক, চার্চে থাকুক, এবং সমস্ত তাকে মানে ইয়ের থেকে, বাইরের জগতের যে আলো, ইয়ের থেকে, বাইরের জগতের যে আপনার কামনা বাসনা থেকে তাকে বিচ্ছিন্ন করে সে ওখানে বড় হতে থাকে। 8 বছর বয়সে সে আসে, তাকে শেখায় আঁকাতে, সে পেইন্টিং শেখায় এবং বড় মাপের একজন পেইন্টার হয়ে যায় এক পর্যায়ে, সেই পাদ্রী হয় আর কি বড় হয়ে। ঘটনাটা হচ্ছে এক রাতের, তাই তো? এম আই রাইট? এক মধ্যরাতে কি হয়েছে? ও তো বড় হয়েছে, 8 বছরের শিশুটা বড় হয়েছে, বড় আর্টিস্ট। সারাদিন তাকে কি করতে হচ্ছে? মেরির ছবি আঁকাতে হচ্ছে, যীশু খ্রিস্টের ছবি আঁকাতে হচ্ছে, এই প্রোগ্রামের ছবি, এই প্রোগ্রামের সব ধর্মীয় অনুষ্ঠান, মানে ইয়ের ছবি। এখানে কোনো সব আত্মা, স্পিরিচুয়ালিটি কাজ, শরীর নাই, দেহজ জৈবিক ব্যাপার একটা থাকে, আমরা অস্বীকার করতে পারি, করতে পারি না। তো ওইখানে মধ্যরাতে সে বের হয়ে আসে। মধ্যরাতে তো আমরা জানি যে অনেক এই যে বারবণী দ্বারা রাস্তায় ঘোরাঘুরি করে। আমার কাছে অনুমান, ওখানে লেখা নাই, রবার্ট ব্রাউনিং খোলাখুলি বলেন নাই। তো উনি রাস্তায় দাঁড়িয়ে এটা ভাবতেছেন আর কি, যে আমার তো জীবনে হয়ে গেল আর কি, আমার কামনা বাসনা, আমার আকাঙ্ক্ষা সব তো অপূর্ণ আর কি। এটা কি জীবন হলো? এটা কি আর্ট হলো? এটা কি জীবন? এটা কি কোনো এখানে কি সত্য আছে? আমরা তো আসছি পৃথিবীতে, এই যে সভ্যতা টিকে আছে কি, প্রজন্ম তৈরি হচ্ছে কিসের জন্য? মানব সভ্যতা থাকতো নাকি, টিকতো নাকি যদি আমরা এই প্রজননের ব্যাপারটা রাখতো? আমরা মানব যদি আকৃষ্ট না হতো, আমাকে সমস্ত কিছু থেকে ই করা হয়েছে, বিচ্ছিন্ন করা হয়েছে, আমি মানে একদম নিরাসক্ত করে আমাকে রাখা হয়েছে, এইভাবে হয় কিভাবে? এই প্রশ্নগুলো তার মনের মধ্যে আসে। হঠাৎ করে ওই গার্ড থাকে, সিকিউরিটি গার্ড যারা ঘুরতেছে, পুলিশ বেন রাতে, এই বেটা চার্চের মানুষ এই গভীর রাতে এখানে কি করে, ওকে হাতে ধরে ফেলছে রেড হ্যান্ডেড। বলার সাথে সাথে তখন তার এই শবতুক্তি। আমরা জানি রবার্ট ব্রাউনিং হচ্ছে কবিতার ক্ষেত্রে নতুন ধারা তৈরি করেন। উনি হচ্ছে যে ড্রামেটিক মনোলগ ই করেন, অসাধারণ। আপনি এটা পড়বেন, ওইখানে কিছু কথা হয়, তোমরা আমাকে ই করতেছিল, তখন সে বলতে থাকে যে আমি তো আসলে অন্যায়কারী না আর কি, আমি এখানে আসছি আপনাদের বোঝাই, আমি তো সারাদিন এগুলো একে আমি তো ক্লান্ত, তুমি ফাদার হয়ে তুমি চার্চে রেখো, তোমাকে সমাজে সব অনুভব করবে, আমি তাতে কি, আমার তো একটা জীবন আছে, আমার তো চাহিদা কেমন বাসনা আছে, আমার জীবন তুমি আমি মরে গেলে তো শেষ হয়ে গেল। ওইখানে তাদের বোঝাতে ওই সিকিউরিটি গার্ডটা তো পরে থেমে দিছে, যেহেতু অন্য ভাষায় কথা বলে এবং কোনো কিছু মিথ্যা বলছে না, এক ধরনের সত্যতা আছে, এক ধরনের সেখানে সৌন্দর্যের ব্যাপার আছে। তো আর্টের বিষয়ে ওখানে কিছু মারাত্মক কথা আছে কি, সেটা হচ্ছে যে the things we have passed perhaps 100 times nor care to see, they are better when they are painted. Things we have seen perhaps 100 times, perhaps 100 times not care to see, but they are better
when they are painted। যে জিনিসগুলো আমি এরকম বাংলায় করলে এরকম আসতে পারে যে জিনিসগুলো আমরা দেখেছি শতবার হাজারবার, গুরুত্ব এরকম বৃদ্ধ লোককে আমি দেখেছি, আমার কাছে চরিত্র দেখেছি আর কি, যে মারা যাচ্ছে, কিছু করার নাই, সে না খেয়ে না পড়ে মানে একেবারে শীতে কাঁপতে কাঁপতে মারা যাচ্ছে আর কি। এই নিষ্ঠুর চিত্র আমরা সমাজে দেখি না, অনেক নিষ্ঠুরতা হাতের কাছে ঘটে না, আমরা কখনো কেয়ার করি না। কিন্তু কখন মনের মধ্যে দেখাপাত করে যখন when they are painted, যখন শিল্পের মাধ্যমে সেটা যখন চিত্রিত হয় তখন আমাদের মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি হয়। কিন্তু এটি হচ্ছে শিল্পের শক্তি। আপনি দেখেন, আপনি ওই বৃদ্ধির মৃত্যুটা আপনি দেখেন, আপনি ওই অপুর বাবা ফিরে আসলো, আমি তো বলতে পারি না, আমি কতবার দেখেছি আমি আপনার ওই পথের পাঁচালীর মারা গেছে মেয়ে, দুর্গা মারা গেছে অলরেডি, তার জন্য শাড়ি নিয়ে আসছে। আপনি ওই সিনটা দেখেন, এবং বাবা কিন্তু মানে কান্না করে কিন্তু ভেঙে দেন, কোনো ধরনের সংলাপ নাই, যে পরিমিতি বোধ আর কি, কত কথা বলে দিল আর কি। এই যে আমরা যেটা বলি আর কি, যে সব কথা সাহিত্যের মতো হতে পারে আর কি, সাহিত্যকে ছাপিয়ে দিতে পারে ক্ষেত্র বিষয়, সব কথা যাও যে বলে এই জায়গাটা আপনি দেখেন যে এই যে দৃশ্যপটটা আর কি, আমরা তো দেখেছি আমাদের মনে কখনো দাগ কাটে নাই, কিন্তু যখন আমরা শিল্পের মধ্যে দেখি, যখন আমরা কোনো কবিতার মধ্যে পড়ি, যখন আমরা কোনো উপন্যাসের মধ্যে পড়ছি আর কি, যখন আর কি, তখন আমাদের মনের মধ্যে রেখাপাত করছে। আমি এইটা খুব সাংঘাতিক ভাবে আমি দেখি আর কি। এই জন্য আমরা খুব জনপ্রিয় একটা উপন্যাস, আপনারা পড়েছেন হয়তোবা, অবশ্যই পড়েছেন, বা না পড়লেও হয়তোবা অংশ বিশেষ পড়েছেন, ইউলিসিস। হ্যাঁ, ইউলিসিস, এই যে জেমস জয়েসের ইউলিসিস, ওইখানে আপনি দেখেন ওখানে কি কোনো মোরালিটি ধার দিয়েছে স্টিফেন, কোন নৈতিকতার ধার, সমাজের কোন নৈতিকতার ধার দিয়েছে? যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে বিচের পারে, তারপরে সে তো কোনো নৈতিকতার ধার ধারে নাই। তো আমরা বলি যে ন্যায় অন্যায় বোধ, সত্য সৌন্দর্য বোধ, চূড়ান্তভাবে আমার সংজ্ঞা আমি কিন্তু গ্রহণ করতে বলবো না, কারণ আমি পোস্ট স্ট্রাকচারালিজমে বিশ্বাস করি। নানা ধরনের ইন্টারপ্রিটেশন আসবে, নানা ধরনের চিন্তা আসবে এখানে। তুমি ভাইকে উল্টাপাল্টা একটা কথা বলছিল এই সম্পর্কে, কি সম্পর্কে বলছিল বলেন তো দেখি? পোস্টমাস্টার সম্পর্কে আর কি। উল্টাপাল্টা কিন্তু আমি ধরি নাই তাকে, আমি ভেবেছিলাম এইভাবে ইন্টারপ্রিটেশন হতে পারে একটা, এবং বলেছে যেটা বলেছেন ওইভাবে একটা ইন্টারপ্রিটেশন হতে পারে। কোনো বইয়ের মধ্যে পাবেন না, কোনো সমালোচক লেখে নাই, মনে উদ্রেক হয়েছে, এবং দ্যাটস ট্রু, এবং ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট, যে আপনার ওই ডেফিনেশনটা ঠিক আছে। আমি হঠাৎ করে বলে ফেললাম যে তার মধ্যে একটা সমস্যা হতে পারে, সমকামিতার সমস্যা হতে পারে, যে দিস ক্যান বি টাইপ অফ ইন্টারপ্রিটেশন হতে পারে আর কি। আমাদের ভাবতে হবে তো, আদর্শে কোনো মেয়েই না, রতন আদর কোনো মেয়েই না, একটা ছেলে হতে পারে। আমি কে ধ্রুব হিসেবে কে ধরবেন? বিয়ের কথা বললো দেখে সে মেয়ে হয়ে গেল, ওখানে কি চিন্তা কাজ করেছে রবীন্দ্রনাথের মধ্যে, এটা ছেড়ে দিয়েছিল, তাই না? আর এখানে দেখেন আসলে এই আলোচনাগুলোর মধ্যে, একাডেমিক আলোচনা, এগুলোর মধ্যে আসলে অনেক বিষয় থাকে। আমরা খুব অভিভূত হই প্রকৃতি থেকে। সৌন্দর্য তো প্রকৃতি সৃষ্টি, মনুষ্য সৃষ্টি, আমরা কৃত্রিম প্রকৃতির যে নান্দনিক শোভা, আমরা তো আমাদের যে পরিবেশে যে আবহাওয়ায় আমরা বড় হয়েছি, আমাদের এখানে যারা ধরেন যে এখন মাস, এখন তো শরৎ শুরু হয়ে গেছে, তাই না? শরৎকাল আপনি দেখেন, আমি সোহেল ভাইকে বলতেছিলাম যে আকাশে যে গভীর আকাশ, নীল আকাশ, কালকের আকাশটা এরকম ছিল, স্তরে স্তরে মেঘ এবং সাদা মেঘ, এবং কোনো কোনোটা সচল, কোনো কোনোটা দেখা যায় যে আপনার ওই নিশ্চল, বিভিন্ন স্তরে মেঘের যে খেলাটা, এই বিভিন্ন রূপ, কখনো কোনো কোনো হচ্ছে দানবের মতো দাঁড়িয়ে গেছে, কখনো আকাশের দিকে তাকিয়ে দেখেন, শরৎকালে এই ঘটনাটা ঘটে, শরৎ ঘোড়ার মতো লাগে, মানুষের মতো লাগে। আচ্ছা, এটা তো আমাদের পরিবেশ, আমরা অভিভূত হই, আমরা চাঁদ দেখে, শরতের জ্যোৎস্না দেখে আর কি, তাই না? আর দেখার দৃষ্টি তো খুলে দিয়েছে প্রযুক্তি, আর প্রযুক্তি আমাদের খুলে দিয়েছে। আমি স্টেরিয়ামে মানে ধরলে পরে দেখা যায় একদম আকাশে হাজার হাজার কিলোমিটার, এই আমাদের যে ইটা আছে অ্যাটমসফিয়ারিক লেভেল, এটা পার হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূরে সেই যত নক্ষত্র, তাই না, আমরা দেখতে পাচ্ছি, কত গ্যালাক্সি, শত সহস্র গ্যালাক্সি লাইভ দেখা যায়। আমি আপনাদের দেখাবো একদিন, আপনাদের যারা স্টেরিয়াম ব্যবহার করে নাই, তো আমরা দেখছি আর কি। তো সেই সৌন্দর্যের যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে, যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে, যে সবসময় একই রকম থাকবে তা না, এবং সৌন্দর্যের মধ্যে অবশ্যই একটা উদ্দেশ্য থাকবে, এবং শিল্পের ব্যাপারের সাথে সৌন্দর্যের একটা ব্যাপার আছে, একটা সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য আছে। আর শিল্পের ক্ষেত্রে আমরা যে সৌন্দর্য তৈরি করি, আর্টের ক্ষেত্রে আপনি বলেছেন যে শিল্পকর্ম, মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে ছিলেন, তাই না? মাইকেল অ্যাঞ্জেলো ওই সময়ের সবচেয়ে বড়। দেখেন একটা ছবি নিয়ে আমরা এখন পর্যন্ত চিন্তা করি, ভাবাই আমাদের একটা
মেয়ের ছবি, নারীর ছবি না পুরুষের ছবি, কোন বয়সের ছবি, এবং সে হাসছে না কান্না করছে, মোনালিসা। এবং কি ইঙ্গিত বড় হাসি, ভ্রু আছে কি নাই। লুক মিউজিয়ামে তার ছবিটা এখন আছে লাইভ, অনেকে দেখে আসে। আমাদের লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি। একটা সেরা কালজয়ী শিল্পকর্মের মধ্যে কেন কালজয়ী হলো আর কি, আমরা সাধারণ অর্থে দিকে মানুষ চলে যাবে, কিন্তু আপনি গভীরভাবে ভাবেন, আপনি একটু চিন্তা করেন। এই যে বললাম শিল্পের মধ্যে কি থাকে, শিল্পের মধ্যে হচ্ছে আপনার যে একটা পরিশীলনের একটা ব্যাপার থাকে, চর্চার বিষয় থাকে, এবং অবশ্যই পাঠের অনুধ্যানের ব্যাপার থাকে। এগুলো না থাকলে তো আমি শিল্প বুঝবো না আর কি। আপনি ওই একটা সারলে টান, যেটাকে ফিলিস্তিন বলি আমরা আর কি, যে যার শিল্প সাহিত্য বোধ জ্ঞানহীন, তাই না? ভর্তৃহরি যে কথাটা, শিল্প সাহিত্য সংস্কৃতিবিহীন সাক্ষাৎ পশু অতি প্রাকৃত বিহীন, মানে শিল্প সাহিত্য ভর্তৃহরি যে সংস্কৃতি ভাষা কবি আর কি বিখ্যাত, উনি কি বললেন যে শিল্প সাহিত্য সংস্কৃতি বোধহীন মানুষ। আর এটা হচ্ছে আপনার জন না, হ্যাঁ সে 20 টাকা পার্থক্যটা শুধু যে পুচ্ছ নাই। তো আমরা তো এরকম হতে চাই না। আমাদের সংকটটা কোথায়, শিক্ষার সংকটটা কোথায়? রবীন্দ্রনাথ বললেন যে সংস্কৃতি, শিল্প এবং শিক্ষাটা হচ্ছে হীরা, আর দ্যুতিটা হচ্ছে সংস্কৃতি। কি সাংঘাতিক ব্যাপার! কমল হীরের পাথরটাকে বলে বিদ্যে, বিদ্যে, আর সেখান থেকে যে আলো ঠিকরি বলে। হ্যাঁ ঠিক আছে, আপনি অ্যাকুরেটলি কোট করছেন। আমি ওই কথাই বলতেছিলাম যে এই হীরাটা, হীরকখণ্ডটা সেটা নিজে হচ্ছে শিক্ষা যদি হয়, আর তার দ্যুতিটা সরিয়ে পড়ছে। ওই দ্যুতিটা হারিয়ে ফেলছি আমরা, সংস্কৃতিটা হারিয়ে ফেলছি। আমাদের মধ্যে যদি সৌন্দর্যবোধ থাকতো, আমরা কি হতাম? আমরা অনেক বেশি মানবিক হতাম। এই যে নৃশংসতা আপনার ডানে বামে আছে না, আপনি মানুষকে মেরে ফেলছেন, কি করে সম্ভব? আপনি দেখেন এই যে মুভমেন্টস গুলো হচ্ছে, বা এই যে পক্ষ বিপক্ষ কোন দলকে, সেটা বিষয় না, কিন্তু আমাদের ইস্যু না। আমরা আধুনিক মানুষ, হাজারো মতের প্রতি আমাদের আছে, শ্রদ্ধা আছে, তাই না? এবং আমরা শিক্ষক মানুষ, আমাদের নানা মতের, নানা পথের শিক্ষার্থী, নানা বিশ্বাসের, নানা ধর্ম বর্ণের আছে, এবং তার প্রতি আমাদের টলারেন্স আছে সর্বোচ্চ। সবার কথাই আমরা শুনবো এবং শুনবো আর কি। কিন্তু আমি যেটা বলবো, নৃশংসতা আমাদের হাতের কাছে আসে না, নৃশংস মানুষজন যে খুব চলে যাচ্ছে। তো এই ঘটনাগুলো ঘটছে কেন ঘটছে আমাদের সমাজে? ঘটছে এই কারণেই যে শিক্ষা আছে, একাডেমিক শিক্ষা আছে, কিন্তু ওই যে আসল জিনিসটা দ্যুতি নাই, দ্যুতি হারিয়ে ফেলছি, সংস্কৃতি নাই, সেখানে সৌন্দর্য বোধ নাই। আপা ভাবি না, আপা প্রকৃতিগত সৌন্দর্য আর কাঠামোগত সৌন্দর্যের রূপই আছে, এই জন্য মানুষের মধ্যে এই পরিবর্তনগুলো আসছে এবং সমাজের পরিবর্তন আসছে। আপা একটু প্লিজ, মানে প্রকৃতির সৌন্দর্যটা, প্রকৃতিগত সৌন্দর্য থেকে মানুষ বেরিয়ে এসে এখন কাঠামোগত সৌন্দর্যের দিকে মনোনিবেশ করে ফেলেছে। এই কারণেই আপনার ওই মনুষ্যত্ব বোধটা কমে আসছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই আপনি বলেছেন, ঠিক বলেছেন, কিন্তু আসলে সৌন্দর্য বোধের যে ব্যাপারটা আর কি, এটা তো আমি বললাম যে এখানে তো মানুষের আলাদা একটা বিষয় আর কি, এটা ব্যক্তিগত চর্চার বিষয় আর কি। এখানে একাডেমিক এই ব্যক্তিগত চর্চাটাই আমাদের মধ্যে চলে আসছে, এবং শিক্ষা আমাদের সেটা ফেল করেছে আর কি, আমাদের শিক্ষা ব্যবস্থা সেটা ফেল করেছে আর কি। আর শিক্ষা আমাদেরকে যেটা শেখাচ্ছে, সেটা শেখাচ্ছে কিভাবে আমি আর্ন করব আর কি, ওটা শিক্ষা। হ্যাঁ, যার জন্য আমাদের রবীন্দ্রনাথের কথা, আপনার কথা যেটা বললেন, কিভাবে আর্ন করবো ফুলের বাগানে, রবীন্দ্রনাথের কথা যেতে হয় বারবার। হ্যাঁ আপা ঠিক বলেছেন, যে আসলে ফুলের বাগানের যে সৌন্দর্য আর ফুলের বাগানের যে উদ্দেশ্য আর সবজি বাগানের উদ্দেশ্য তো এক নয়। ফুলের বাগানের সৌন্দর্য, রাইট, একটা গোলাপ দিয়ে তখন একজন মানুষ যেভাবে সৌন্দর্যকে চিন্তা করতো, এখনকার বাচ্চারা একটা গোলাপ ফুল কেন, পাশে একটা ফুল থাকলে ও মা সরো তো প্লিজ। আমি মানে ই করতেছি না, জেনারেলাইজ করতেছি না, আমি যেটা বলতেছিলাম যে আপনি ইউর রাইট। এখানে ওই যে রবীন্দ্রনাথের কথাটা, ফুলের বাগানে কি হয়, ফুলের বাগানের উদ্দেশ্যটা কি, ওখানে কিন্তু মানুষের জৈবিক বিষয়ের বাইরে একটা তাড়না কিন্তু মানুষের থাকে, সেটা কি সৌন্দর্য বোধের থাকে না, যে এর কারণে কিন্তু মানুষের ভালো লাগার ব্যাপার থাকে, রুচির ব্যাপার থাকে। ইমানুয়েল খান বারবারই কথা বলছেন ওই বইটাতে, যে এই যে এই বইটা, ওটা বললাম ক্রিটিক অফ জাজমেন্টের মধ্যে 1790 সালে, টাইমটা আমার খেয়াল আছে, খুব ভালো। ওইখানে আপনি রুচির কথাটা বলছেন, কিন্তু যে সৌন্দর্যের সাথে রুচির ব্যাপার আছে, আর রুচি তো ভ্যারি করে। আর এখানে মানুষের, মানে আমরা জন্মের পরে তো বৃষ্টি থাকি, আমরা ধীরে ধীরে মানুষের ওঠার তো একটা সংগ্রামের বিষয়। এখানে ওই জায়গায় আমাদের সৌন্দর্য বোধের ব্যাপার। বাবর নামা পড়েছেন আপনারা। বাবর যখন জয় করে আফগানিস্তানে অনেকদিন ছিল, কিন্তু কান্দাহারে বহুদিন ছিল আর কি। তারপরে দিল্লিতে আসে, এখানে তো পুরো সাম্রাজ্য বিস্তার করে নেয়। আসার পরে কোন এক বসন্তকালে, বসন্তের কোন একদিনে আর কি, দুপুরে, মানে চৈত্র মাসের কোন এক দুপুরে আর কি, গালে হাত দিয়ে
সে খুব স্মৃতিকাতর হয়। কান্দাহারে ছিল, কান্দাহারে রাজপ্রাসাদ ছিল, রাজপ্রাসাদে নিজের হাতে গোলাপ ফুলের বাগান করেছিল সে। বলছে আমি মানে স্মৃতিকাতর হয়ে যে আমার কোন ফুলে কোন বাগানে কোন ফুল জানি না ফুটে আছে এখন ওই বাবর ওখানে গালে হাত দিয়ে। এই যে সৌন্দর্য বোধের ব্যাপারটা, এটা তো আসলে অন্য জিনিস আর কি, এটা তো মানে সাধারণ জীবের মধ্যে নাই। আপনি কি কোনো গরু আকাশের চাঁদ দেখে মুগ্ধ হয়? কোনো বাঘ সিংহ আমার তো মনে হয় না, জানি না আমরা কি অবস্থায় আছি, কিন্তু এটা মানুষের ক্ষেত্রে এসেনশিয়াল। সৌন্দর্য বোধের ব্যাপার, নন্দন তত্ত্বের বিষয়টা, নান্দনিক বোধের বিষয়টা, এটা মানুষের মধ্যে অপরিহার্য বিষয়। এটা বাদ দিলে পরে শিক্ষা থাকে না, সংস্কৃতি থাকে না। তার সাথে ওই যে আমি যে কথাগুলো বললাম, সহমর্মিতা, সহানুভূতিশীলতা, পরস্পর ভালোবাসা, মানবতা বোধ, অধিকার সচেতনতা, নিজের অধিকার, অন্যের অধিকার, আধুনিকতা, তাই না, আধুনিকতা বোধ কনক্রিট হয়ে যাবে এবং সেটা আসলে আমার আসলে আমি সম্ভবত আর অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু মানে কেন জানি হঠাৎ করে আমার মনে হচ্ছে আলোচনা শুরু করলে পর আপনারা কেউ যদি করতেন আসলে আরো কন্টিনিউ করার জন্য আমরা দেরি করে ফেলছি অনেক। আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে যে বিষয়ে আমি কথা বলতে চেয়েছিলাম আমি মনে সম্ভবত সেখানে যেতেই পারলাম না, অনেক অনেক সময় নিয়ে ফেলছি। আপনারা সবাই ভালো থাকুন। আর এখানে আপনারা যারা রেগুলার আমরা আসছি, আমরা এই দুইজন তো খুব রেগুলার। এখানে একটা স্কোপ, কিসের স্কোপ? শোনার, যে আপনার পাঠের অভিজ্ঞতা খুব ভালো বলেছেন, পরিশ্রম করেছেন বড় ব্যাপারে, এবং অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার প্রতি যে আপনি পড়ে আসছেন। আসলে হয় কি, ওই বই না পড়ে এসে বা চিন্তা না করে এসে এখানে এসে কথা বললে তো বোঝাই যায় কি সমস্যাটা কোথায়। তো আমরা চাই যে আমরা আমাদের পাঠের অভিজ্ঞতাগুলো আমরা শেয়ার করবো পরস্পর, এবং পরস্পর সমৃদ্ধ হবো। শোনাটাও একটা আর্ট, মানে লিসেনিং ইজ ক্যান অলসো বি অ্যান আর্ট। বসে ধৈর্য ধরে আমি আপনার কথা আপার কথা শুনতেছিলাম, এই যে তুহিন ভাই জোর পাইছে ভাবির কারণে, সহধর্মী নিয়ে বসে থাকার কারণে জোর পেয়েছে। এবং অন্যদিন ভাবি আমি ওরা তো কয়েকদিন ধরে আসছি এখানে, কয়েকটা আমাদের রাউন্ড হলো আর কি, উনি ছটফট করে এই সুরে যাচ্ছে কিসের জন্য মনে হচ্ছে কি একটা মানে তার একটা টান আর কি, বাইরে বারবার করে উঠে যাচ্ছে। কিন্তু আজকে এই যে এটা সুন্দর, এই যে যুগল দেখলাম আমরা আর কি, তাই না, এটা তো অন্যরকম সুন্দর। তো সবার প্রতি শুভেচ্ছা রইল। আর পরবর্তী টপিক আমরা নন্দন তত্ত্বের উপর প্রয়োজনে আরো আলোচনা একটা সপ্তাহ দেন, আরো সবাই দেখে আসুন। চলমান একটা প্রক্রিয়া। সবাইকে ধন্যবাদ। পাঠকের একটা মূল্যায়ন তো আছে, সরি যারা শ্রোতা মূল্যায়ন আছে। আপনি 2 মিনিট বলেন, অনেক সময় হয়ে গেছে তো 2 মিনিট বলেন। ঠিক আছে, ধন্যবাদ আসার জন্য। এখানে বসেই বলেন, অসুবিধা নেই। অনেকেই স্যার পিছনে আছে, সব মুখ আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, জনাব মোহাম্মদ মিনজুর রহমান, সাবেক অধ্যক্ষ, জনতা ডিগ্রি কলেজ নাগরপুর, তিনি পাঠকের পক্ষ থেকে, শ্রোতাদের পক্ষ থেকে আমি আমার বক্তায় পরিণত। আপনাদের সবাইকে একটু অল্প সময়ে বলবেন। অশেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। অনেক ধন্যবাদ স্যার। স্যারের সাথে, তুহিন স্যারের সাথে, সৌকর্য স্যারের সাথে আমাদের কখনো কখনো বসার এবং আড্ডা দেওয়ার সুযোগ হয়। তো স্যার যখন আজকে আমাকে বলছেন, তখন আমার মানসিক প্রস্তুতিটা ছিল আমাদের এই পূর্বের যে আড্ডা দেওয়ার সেই ধরনের একটা মানে মানসিক প্রস্তুতি ছিল। তো এখন এখানে এসে দেখছি যে একদম সম্পূর্ণভাবে এটা একটা একাডেমিক সেমিনার, শিল্প আড্ডা নামে এটা কোয়াইট একাডেমিক সেমিনার। তো সেক্ষেত্রে আমার একটু মানে লাভের মধ্যে লাভ হলো, আপনারা যে বিষয়গুলো ফোকাস করলেন, যে জিনিসগুলো আমরা মানে উপলব্ধি করতে পারলাম, সেটা হচ্ছে কি যে এটা একটা নতুন একটা বোধ, যে জিনিসগুলো করছেন আমার কাছে নতুন একটা বোধ। কিন্তু যদিও আমরা তুহিন স্যারের ওই রুমে আমরা যে ওখানে যে তত্ত্ব আলোচনা করি, নন্দন বিজয়ের ওখানে যে নন্দন তত্ত্ব আলোচনা করি, তার থেকে এটা মানে একটা ভিন্ন ধরনের, মানে সেই ধরনের স্বাদ এবং উপলব্ধি এটা পাইনি। তো যাই হোক, এটা হলো আপনাদের একটা দিক। আর একটা জিনিস আমার আপনাদের সবার কাছে এটা আমার একটা জানা বা ইয়ে করার, চটি সাহিত্য, যেহেতু এখানে আপনার যে আলোচনা হয়, আপনার যে একাডেমিক আলোচনা হয়, এটা হচ্ছে আদি রসাত্মক, আদি রস ভিত্তিক যে সাহিত্য, এই ব্যাপারে কোনো মনে করেন যে অভিধান, কোনো সমৃদ্ধ বই, এই ধরনের কোনো কিছু আমাদের দেশে ওপার বাংলা এপার বাংলা মিলে এটা পাওয়া যায় না।
যেমন এস এম সুলতানের যে সৌন্দর্যবোধ, যে তার যে নান্দনিকতা এখানে একটা প্রাসঙ্গিক ভাবে আসে, সেটা হলো ওই গরুর গাড়ি ধাক্কায় তুলতেছে, পেটটা চিকন, তারপর আপনাদের দুই হিপ বের করা, হিপটা পুরুষ্ট, দুইটা মাসল পুরুষ্ট। তারপরে দেখা গেছে কি যে আপনার ওই যে আপনার যে গৃহস্থালী কাজ করতেছে ওই মহিলা, সে দেখা গেছে কি যে তারও পেট চিকন, তারপর মনে করেন কি যে চুল উস্কো খুস্কো, কিন্তু দেখা গেছে যে সে বাচ্চাকে যে ব্রেস্ট ফিডিং দিচ্ছে তার ব্রেস্ট পুরুষ্ট, কিন্তু দেখা গেছে কি যে তার ফোকাস, তার নান্দনিকতা ওখানে। তো হয়তো আপনাদের আলোচনায় আমার হয়তো এই বোধগুলা এটা মানে তৈরি হচ্ছিল, কিন্তু আপনার যে চটি সাহিত্য যেটা সবসময় মনে করেন কি যে এই সুধীজনের মধ্যে এটা অচ্যুত, এটা কোনো মানে ইয়েতে সমাদরে গৃহীত হয় না। আমি চটি সাহিত্যকে মানে ফোকাস করতেছি না, আদি রসাত্মক সাহিত্য যেগুলো বোল, বিভিন্ন আপনার যে শ্লোক, তারপরে আপনার যে গল্প, তারপরে আপনার যে এই যে বিষয়াদিগুলা, এইটা কখনো দেখা গেছে কি যে না এর কোনো গ্রন্থিত রূপ পাওয়া যায়, না দেখা গেছে কি এটা কোনো সুধী সমাজে এটা আলোচিত হয়। তো শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল স্যার যেহেতু এখানে একটা ইয়ে করতেছেন, আমার এই সুধীজনের কাছে আমার পরবর্তীতে একটা টপিকের এটা আবেদন থাকবে, ধন্যবাদ, আদি রসাত্মক এটা ইয়েতে আলোচনা করা। আর তুহিন স্যার যেটা বলছেন সেটা হলো আপনার যে আমি একটু আচ্ছা চেষ্টা করি 2 লাইন। আকাশে জুড়ে শুনি ওই বাজে তোমারি নাম, সকল কাজের মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনি ওই বাজে, সে নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাটে দিল ছুঁয়ে, শান্তি ধারা বেদন গেল ধুয়ে, আপন আমার আপনি মরে লাজে ওই বাজে তোমারি না। অশেষ ধন্যবাদ। ধন্যবাদ অধ্যক্ষ মঞ্জুর রহমান, আপনার চমৎকার আলোচনা। ভবিষ্যতে আপনার আরো আলোচনা আমরা শুনবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকক্ষণ যাবত এই আলোচনা শুনছিলাম, আমারও কিছু বলতে ইচ্ছে করে, খালি বসে বসে খালি শুনবো, আমারও তো বলার আকাঙ্ক্ষা জাগে। আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র, আমি যে আলোচনা শুনছিলাম আপনারা শুনছিলেন, বলছিলেন, আমি যেটা বলতে চাই যে আসলে যে নন্দন তত্ত্ব বা যে যে সৌন্দর্যের যে জ্ঞান, এই যে সৌন্দর্যের জ্ঞান, এটা মানুষ সৃষ্টির লগ্ন থেকেই আছে, এটা নানাভাবে সেটা প্রকাশিত হতো। পৃথিবীর শ্রেষ্ঠ আর্ট হলো মানুষ নিজেই, পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তি মানুষ নিজেই, পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য মানুষ নিজেই, প্রযুক্তি বলেছি। এই যে স্রষ্টা, যাকে আমরা আল্লাহ বলি, মুসলমানরা ভগবান নানান নামে ডাকে, উনি শ্রেষ্ঠ নন্দন তাত্ত্বিক। উনি মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন যে সে আবার আরো মেলা কিছু সৃষ্টি করতে পারে। প্রকৃতি, এটা যে বলা হয় যে নেচার ইজ দ্য টিচার অফ ম্যান, এই প্রকৃতি স্রষ্টার সৃষ্টি। প্রকৃতির মধ্যে থেকে মানুষ, যেহেতু আল্লাহর সাথে মানুষের সরাসরি সংযোগ নেই, স্রষ্টার সাথে মানুষের সরাসরি সংযোগ নেই, নবী রাসূলদের কথা সেটা অন্য জিনিস, আর আসবে না। তাই এই যে প্রকৃতিতে স্রষ্টা এমন ভাবে এই প্রাকৃতিক উপাদানগুলোকে সৃষ্টি করে রেখেছেন, মানুষ যাতে এখান থেকে শিখতে পারে,
যেমন পাখিকে দেখে উঠতে ওড়ার ধারণা, যেখান থেকে বিমান তৈরি, তারপর নানা ধরনের এই যে পশু পাখির ডাক টাক, এতে সারে গামা পাদা নিচে এইসব ধারণা এসছে 7টা প্রাণীর ডাক থেকে। তারপর এই যে রঙের ধারণা, এগুলো, তারপর নানান কিছু আমরা দেখতে পাই যে প্রকৃতিতে অনেক কিছুই আছে যে মানুষের মতো দেখা যায়। এই যে পটল আছে এরকম, তারপরে শশা দেখা যায় এমন টাইপের যে মানুষের আকৃতি বা মানুষের অঙ্গের আকৃতি, এরকম নানান কিছু এই প্রকৃতিতে আছে। তো যারা জ্ঞানী গুণী, যারা চিন্তাবিদ, তারা এই প্রকৃতিকে লক্ষ্য করে অনেক কিছু শেখে। এই জন্য বলা হয় নেচার ইজ দ্য টিচার অফ ম্যান। এই দেখেন এখানে এই যে শৈল্পিক যে ধারণা, একজন মানুষ থেকে আরেকজন মানুষের পার্থক্য কোথায়, একজন লেখক থেকে আরেকজন লেখকের পার্থক্য কোথায়, যতটা নান্দনিক ভাবে সে নিজেকে নিজের লেখাকে উপস্থাপন করতে পারে। যেমন সিম্বল ইজ দ্য সোল অফ লিটারেচার, সাহিত্যের প্রাণ আত্মা হলো প্রতীক। এই প্রতীকের ব্যবহার আপনি সবখানেই পাবেন, সবখানে প্রতীকের ব্যবহার পাবেন। যেমন এই যে রোজ, এই যে গোলাপের কথা বললেন, এটা অনেক সময় প্রেমিকাকে রোজ বলে, ইউ আর মাই রোজ, ভালোবেসে তাকে গোলাপের সাথে তুলনা করে বা গোলাপই বলে ফেলে। মানে গোলাপ যেমন সুন্দর তুমিও তাই, এগুলো বললে মানুষের যে ইটা, যেমন মানুষের 2 ধরনের সৌন্দর্য বোধ আছে, যেমন কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট, মূর্ত বিমূর্ত। তোমার নিজে ধর্মীয় যদি একটু চিন্তা করি, সেটা হলো যে কৃষ্ণ বলেন যে আমি শিক্ষিত লোকের জন্য বিমূর্ত আর মূর্খের জন্য মূর্ত, এই জন্য মূর্তি বানানো হয়। মূর্ত থেকে মূর্ততা এবং মূর্ততা থেকে মূর্তি শব্দটা এসছে, যে যে না দেখে বিশ্বাস করতে চায় না তার জন্য মূর্তি বানানো হয়, যাতে দেখে মূর্খ দেখে বোঝে যে হ্যাঁ এটা ঈশ্বরের আকৃতি। এগুলো সবকিছুতেই দেখেন নান্দনিকতা আছে। এটা আম গাছের পাতা দেখলেই বুঝি যে এটা আম গাছের পাতা, কাঁঠাল গাছের পাতা। এই পাতার মধ্যে নানা ধরনের এই যে আকৃতি বিকৃতি, এই যে দেখেই বোঝা যায়। এই যে ভিন্ন পার্থক্য, এই যে প্রকৃতিতে এই যে এমন করে পার্থক্য। আবার দেখেন এই যে মানুষের যে অবয়ব, কাউন্টেন্যান্স, এই যে মুখাবয়ব, এতে এমন করে যত কোটি মানুষ তত প্রকারের অবয়ব। এই যে একটা আর্ট, দেখেন চেহারা দেখলে বুঝি যে হ্যাঁ এই যে মঞ্জুর স্যার, এই গোপীনাথ স্যার, এই যে একটা আর্ট, নান্দনিকতা। এখন এইটুকু জায়গার মধ্যে ঈশ্বরের এত নান্দনিকতা, একজন থেকে আরেকজনকে আলাদা করা যায়। কি শ্রেষ্ঠ নান্দনিকতা! তো এই যে মানুষ, এটা তো আসলে বললাম যে মানুষের ইতিহাসের সমকক্ষই হলো এই নন্দন তত্ত্বের ইতিহাস। এগুলো বলে শেষ করা যাবে না, শেষ করারও না। এটা একই জিনিসকে একজন ফেলে যায় আর একজন ওটারে আরাধনা করে। এটা মানুষের এই যে নান্দনিকতা, যে এটা মানুষ যে এত তুলনামূলক, এত আপেক্ষিক, যা ফেলে যায় আর একজন সেটার জন্য পাগল হয়ে ঘুরছে। এরকম অবস্থা। যে গাছ আমি পায়ে মারিয়ে গেলাম কবিরাজের কাছে, কবিরাজ দেখা যায় ওই গাছেরই রস খাইয়ে দিছে আমাকে, তা আমি জানি না যে ওই গাছের রস এমন। তো যাই হোক, এই যে আমরা যে খাবার তৈরি করি, এখানেও নান্দনিকতা আছে। দেখেন পিঠা নানান ধরনের, এবার পিঠাকে দেখা যায় ত্রিভুজ আকৃতির, আবার পঞ্চভুজ, চতুর্ভুজ, আবার কেমন ত্রিকোণাকার, নানান কিছু। দেখেন এই যে নান্দনিকতা ছাড়া আমাদের জীবন অচল। মানে নান্দনিকতা ছাড়া, এই নন্দন তত্ত্ব শিল্প ছাড়া আমাদের জীবন কল্পনা করা যায় না, পৃথিবী কল্পনা করা যায় না। পৃথিবী, শোনেন, প্রকৃতি না যত সুন্দর, তার চেয়ে আরো বেশি সুন্দর করে তাকে উপস্থাপন করে লেখক, কবি, শিল্পী এরা। হ্যাঁ, প্রকৃতিতে অনেক বইও আছে, অসংলগ্নতাও আছে, কিন্তু একজন লেখক বা একজন শিল্পী এটাকে আরো সংলগ্ন করে তোলে, প্রাসঙ্গিক করে তোলে, এটাকে আরো চমৎকার করে সে আঁকিঝুঁকি করে তাকে আরো আকর্ষণীয় করে তোলে। তো প্রকৃতি যেভাবে আছে এভাবেই কিন্তু মানুষ রাখতে চায় না, তার প্রয়োজন অনুযায়ী তার রং রূপান্তর এগুলো করে সে তার প্রয়োজন মেটে। আবার প্রয়োজন মেটাতে গিয়ে সে আবার নান্দনিকতার ছাপ রাখে। যেমন পোশাকের আসল উদ্দেশ্য হলো লজ্জা নিবারণ, কিন্তু এই কথা মানুষ ভুলেই গেছে। এখন হলো কি, পোশাক কত ধরনের হবে, নানান ধরনের।
প্যান্ট আবার কত ধরনের, তারপর আবার শার্ট কত ধরনের, পাঞ্জাবি, নানান আঁকি ঝুঁকি, নানান ধরনের নকশা, এগুলো করে মানুষ প্রাথমিক যে উদ্দেশ্য যে ইয়ার যে লজ্জা নিবারণ, এটা কিন্তু ভুলেই গেছে, অথবা অনেকের মনেই নেই, অথবা অনেকের ধারণাই করে নেই এর উদ্দেশ্যে। কিন্তু এখানে হ্যাঁ, যেমন এই যে বসা, আমরা চেয়ারে বসেছি, দেখেন না চেয়ারই কত প্রকার এখানেই, তাই না, টেবিল নানা প্রকারের, এগুলো হলো নান্দনিকতা বা রুচির বহু প্রকাশ। তো এই নানা ধরনেরই আছে। একটা উদাহরণ হিসেবে দিতে চাই যে রবার্ট ব্রাউনিং এর কথা আমার বন্ধু অধ্যাপক গোপীনাথ দত্ত বলেছেন, রবার্ট ব্রাউনিং এর কথা এনেছেন। অ্যান্ড্রিয়া ডেল সার্টের কথা অবশ্যই মনে আছে। এখানে রবার্ট ব্রাউনিং তার প্রেমিকাকে অনেক টাকা পয়সা দানি করেন, দেখা যায় তার টাকা পয়সা নিয়ে এসে আর এক জায়গায়, ওই যে বান্ধবী কি গেছেন না চাকলাদার, বলছে যে পরকিয়া, ও বললো আপন ক্রিয়া। খুব ভালো লাগলো, এটা আমি প্রথম শুনলাম দাঁড়া চাকলাদারের কাছ থেকে। তো ওই লেখকের প্রেমিকা তার টাকা দিয়ে পরকিয়া করে, মানে স্বামীর টাকা দিয়ে, সেও জানে, স্বামী বেচারা জানেন যে তার আমি টাকা দেই, এই টাকা দিয়ে সে অন্য পুরুষের সাথে প্রেম করে, হোটেলে খায়, এটা করে ওটা করে, কিন্তু তবুও সে কিছু বলে না। যাও, তোমার ভালো লাগছে, ভালো লাগার ব্যাপার, ভিন্ন জিনিস, যাও। তখন সে আক্ষেপ করে বলে, ইউ আর মাই মুন, এভরিবডি কলস হিজ। হ্যাঁ, মুন বিলংস টু অল, যে তুমি আমার চাঁদ, সবাই চাঁদকে নিজের বলে, আমিও বলি, সবাই চাঁদ বাবা বলে, আমিও বলি বাবা বললা সবাই। হ্যাঁ, তুমি এমন চাঁদ যেমন সবার, তুমিও সবার, আবারও যার সাথে গড়ো তারও, আরো যে কারো কত তারাই জানে আর তুমি জানো। এই যে নান্দনিকতা, এটা হলো কথার মারপ্যাচ। এখানে কবির নান্দনিকতা প্রকাশ পেয়েছে, কতটা সে অলংকারিক ভাবে তার কথাকে উপস্থাপন করতে পারে। তাই লেখক, ধরুন আমরা সবাই যদি মা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখি, এখানে যতজন আছে 70% আইডিয়া মিলবে নিচের পক্ষে, কিন্তু পার্থক্য কোথায় ঘটবে? আমরা কি ধরনের প্রতীক ব্যবহার করি, মাকে আমরা কিসের সাথে তুলনা করে আরো প্রাসঙ্গিক করে তুলি, আরো শ্রেষ্ঠ বানাই, আরো কি কি শব্দ সেখানে চয়ন করি, মানে শব্দ চয়ন, সেখানে প্রতীকের ব্যবহার, তারপরে বাক্য রচনা, এই নানান ধরনের উদাহরণ, উপমা, রূপক, এগুলোর বই প্রকাশের মধ্য দিয়ে আমাদের পার্থক্য ঘটবে। এখানে আমরা যারা বক্তব্য রাখলাম বা রাখছি, এখানেও কিন্তু পার্থক্য আছে। আমরা কেউই কারোর মতো নই, এক একজন এক এক রকম। এক এক, যেমন শামীম রেজা স্যার অনেক, এই যে ডক্টর সলিমুল্লাহ খানের মতো একেবারে যথেষ্ট উদাহরণ এনেছেন। যদি আমরা ধীরে ধীরে শুনতাম আরো বেশি উপকৃত হতাম। ওনার সময় স্বল্পতার দরুন উনি তার উদ্ধৃতিগুলো দ্রুত বলেছেন, কিন্তু ওগুলো যদি আস্তে আস্তে আমরা উনি বলতেন, আস্তে আস্তে শুনতাম। তারা আছে তো, সলিমুল্লাহ খান তো একাই বলেন, এখানে তো মেলা সলিমুল্লাহ, যার ফলে আমাদের এই শ্রোতাদেরও কানের উপর অনেকটা বোঝা হয়ে দাঁড়ায়। তো যাই হোক, তবুও এরকম শ্রোতা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমরা সংখ্যায় কম, কিন্তু এক একজন যেন 10,000 করে মানুষ, এরকম এখানে মাস্টার ডিগ্রির নিচে কেউ নাই। এক একজন শ্রোতা যেন 10,000, তাহলে 10 জন থাকলে 1 লক্ষ শ্রোতা এখানে। আপনি এখানে এই যেমন আমাদের কলেজকে অনেকে বলে, আপনাদের কলেজ তো একাই 15-20টা কলেজ, এমন অনেক কলেজ আছে যা 20টা এখানে করলে আপনার কলেজে সমান হবে না, এরকম হবে না। যাই হোক, ভালো কথা। তো এই আমরা দিন দিন আশা করি আমাদের এই বাড়বে। আর সেই সর্বশেষ কথা যে টেরিবল বিউটি ইজ বর্ন, দেখেন সৌন্দর্য আবার সেও নাকি ভয়ানক হয়। তাইলে এই যে সৌন্দর্য, কিছু সৌন্দর্য অর্জন করতে ভয়ানক ঘটনা ঘটে, যেমন যুদ্ধের মাধ্যমে 9 মাস দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ নামক এক সৌন্দর্যের জন্ম হয়েছে। তাই এই ধরনের সৌন্দর্যকে ভয়ানক সৌন্দর্য বলা হয়। যেমন W.B. Yeats বলেছেন, এ টেরিবল বিউটি ইজ বর্ন। তাই অসৌন্দর্যের মধ্যে সৌন্দর্য আছে, অসুন্দরের মধ্যে সৌন্দর্য আছে, সুন্দরের মধ্যে সৌন্দর্য আছে। আমরা চির সুন্দরের পূজারী, আমরা বউকে চাই সে যেন সেজে গুজে থাকে, অসুন্দর লাগলে খারাপ লাগে,
এখানে এখানে সৌন্দর্যবোধ, এখানে নান্দনিকতা। দেখা যায় বউয়েরা সেজে গুজে বাইরে যায়, নান্দনিকতা অন্যখানে দেখায়, কিন্তু বাসায় এসে একেবারে অসুন্দর সবচেয়ে পুরনো ড্রেস পরে থাকে। যখন নান্দনিকতা বাইরে খায় তখন অনেক সময় বিভ্রাট ঘটে, পারিবারিক বিভ্রাট। যাই হোক, আমাদের আলোচনা অনেক সুন্দর হয়েছে। আমি ভাবতেই পারি নাই নান্দনিকতা নিয়ে কথা বলতে পারবো, তা আমার সুবিধা হয়েছে সবার পরে কথা বলায়। আপনাদের কাছ থেকে তথ্য চুরি করে আমি বলবার চেষ্টা করেছি। আমাদের এই আজকের আলোচনায় সৌন্দর্য বৃদ্ধি করেছেন, নান্দনিকতা বৃদ্ধি করেছেন আমাদের প্রিয় ভাবি। হ্যাঁ, শ্রী বৃদ্ধি করেছেন আমাদের ভাবি, আমাদের মাসুদুর রহমান তুহিন ভাবি। আপনাকে আমরা প্রত্যেক এই শিল্প আড্ডাতে চাই, এবং এরপরে আপনি বক্তব্য দিবেন আমাদের মতোই নিয়মিত বক্তা হিসেবে। তো হ্যাঁ হ্যাঁ, এখন একটু পরিচিতিটা হওয়া দরকার আপনাদের, এটা আপনাদের একটু দয়া করে আপনারা হ্যাঁ 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 একটু পরিচয় দিবেন হাতে নিয়ে। আপনারা একটু যার যার পরিচয়টা দিবেন হাতে নিয়ে, মুখের কাছে নেন, কাছাকাছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি কণ্ঠে একটু সমস্যা আছে, একটু কণ্ঠ সমস্যা হয়তো শুনতে সমস্যা হচ্ছে। আমি ব্যাক ব্যাংকে আছি, জব করছি মির্জাপুর শাখায়। হ্যাঁ, আপনি একটু দয়া করে আপনি পরিচয়টা দিন, নাম বলুন। আমি মোহাম্মদ ইয়াকুব আলী। হ্যাঁ, আমি কি করেন আপনি? ব্যবসা করি আমি। বাহ, ফাইন, খুবই প্রাসঙ্গিক একজন শ্রোতা। অনুরাগী। হ্যাঁ, তারপর হ্যাঁ, পেশা সহ সাবজেক্ট। আমি নাজমুল হাসান ইমরোজ। আমার পড়াশোনা ইংরেজি সাহিত্যে, বর্তমানে মেজর জেনারেল লেকচারার আমাদের কলেজের খণ্ডকালীন প্রভাষক হিসেবে কাজ করছি। হ্যাঁ, আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়, টাঙ্গাইল। ধন্যবাদ। হ্যাঁ ভাবি, হ্যাঁ বলুন বলুন বলুন, এরপরটা আরো কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মেজর মাহমুদুল হাসান কলেজের প্রফেসর মাসুদুর রহমান তুহিন স্যারের ওয়াইফ। আমি একজন হাউস ওয়াইফ। আপনার নামটা বলুন, আপনার তো একটা নাম আছে নাকি? তাকে তো এই ক্লাস করার, এত সুন্দর সুন্দর বক্তব্য দেওয়ার জন্য উপযোগিতা আপনি করে তোলেন। ঠিক মতো খাবার না দিলে শক্তি পেত না কথা বলার, তাই আপনি হলেন আসল নান্দনিক। উনি ব্যবসায়ী, সারা কিন্তু লাভ কোন টানে কোন টানে আমি যে প্রশ্নটা করতেছিলাম, এক একজন এক এক কয়েকজন ইংলিশ সাহিত্য আছে, তারপরে আমাদের দর্শন আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, তাই না? এখন এটা লাগবে না তো, বলুন। আমি যে প্রশ্নটা করতেছি আপনারা উত্তর দিবেন যে আমরা তো আলোচনা করলাম সৌন্দর্য নিয়ে এবং সত্য নিয়ে। এই সত্য এবং সৌন্দর্য এটা কার দায়? এটা কি কোনো শিল্পীর দায়? মানে আমি যেটা বলতেছি যে একটা দর্শনের দায় না সাহিত্যের দায়? সত্য কার দায়? আপনাকে দুইটা অপশন দেওয়া হলো, তুহিন ভাই আছে এখানে, একমাত্র তুহিন ভাই, আপনাকে দুইটা অপশন দেওয়া হলো, সত্য এবং সুন্দর। আপনি আপনার দর্শনের প্রেক্ষাপট থেকে আপনি কোনটাকে গ্রহণ করবেন? সত্যকে নেবেন না সৌন্দর্যকে নেবেন? ইয়েস, সে নেবে সত্যকে আর কি, আমাদের হচ্ছে সৌন্দর্য আর কি। এইটাই হচ্ছে মূল বিষয়। আপনি নিচ্ছেন সত্যকে, আমরা যে সাহিত্যের যে কাজটা আর কি, সেটা হচ্ছে ওই আপনার সৌন্দর্য আর কি। মানে সবার ধারণা সুন্দর কানেক্টেড আর কি ওখানে। না, এই উক্তিটা তো আছেই, এই উক্তিটা তো সমন্বয় আছে না, কোরিলেট করলেও অপশন দেওয়া হলো দুইটা, কোনটা গ্রহণ করবে। এইখানে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, ওনাদের তো একটা বড় ধরনের, রবীন্দ্রনাথ তো বারবার বলছেন যে সৌন্দর্য সৃষ্টি করায়। আমি সৌন্দর্য, নজরুল ইসলাম অনেকবার বলেছি, বিদ্রোহী কবির, যে আমি সৌন্দর্য সৃষ্টি করার জন্য আসছিলাম আর কি, সৌন্দর্যের কবি শেলি। মানে সৌন্দর্যের ব্যাপারটা কিন্তু সবার আগে আর কি। এখন সত্য কথা যদি বলেন, সত্য তো আসছে ওনাদের লেখায়, কিভাবে আসছে? ওরা অপ্রিয় জিনিসগুলো তো নিয়ে আসছে নাকি। তো এইটাই হচ্ছে মুখ আলোচনার আজকের মানে মূল বিষয় ছিল আর কি, মনে হয় আর কি।
আর আপনি শেষ করবেন। হ্যাঁ প্লিজ তৈরি ভাই শুনবো। আমার কাছে আমার মনে হয় একটা ধারণা, সত্য একটা অনুভূতি কিংবা ধারণা আর কি। কিন্তু সত্যটা আমরা তখনই উপলব্ধি করতে পারি যখন আমরা অভিজ্ঞতা দিয়ে কিংবা কোনো একটা জীবন থেকে আমি ওই জিনিসটা জানতে পারি। তখন ওইটা অবশ্য সত্য থাকে না, তখন সেটা একটা অনুভূতি অভিজ্ঞতা হয়ে যায়। তো এই সত্যটা একটা ধারণা থেকে অভিজ্ঞতা, এবং এই অভিজ্ঞতাটা কিন্তু একটা নান্দনিকতা আসতে পারে, সেখানে একটা সৌন্দর্য থাকতে পারে। আবার বৈপরীত্য, স্যার যেমন বললেন, একটা বিপরীত বিষয় থাকে, কুৎসিত হতে পারে, কিন্তু সত্যটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, রূপান্তর হয়ে যাচ্ছে। নান্দনিকতার ক্ষেত্রে সত্যটা কি, এটা একটা জিনিস। আর একটা কোন একটা বিষয় কোন স্তরে গেলে সেটা শিল্প হয়ে যায়, কিংবা ক্লাসিক যেটা বলে আর কি, যে উচ্চ মার্গীয়, এটা কি আমরা অর্জন করতে পারি, না এটা জন্মগত, নাকি এটা কালচারাল একটা বিষয়? যেমন ধরেন আমরা এখানে উপস্থিত হলাম সবাই, তো এখানে আমরা কি নিয়ে যাচ্ছি, কিংবা এখান থেকে আমরা যখন চলে যাব আমাদের ভিতরে কি উপলব্ধি হবে, সেটা একটা অভিজ্ঞতা হতে পারে। কিংবা আমি একটু গুলিয়ে ফেলছি সত্যটা সম্পর্কে কি জানতে জানেন। আমরা সর্বশেষ এটা করে যাই। হ্যালো, এগুলো একটা উচ্চতা আছে, আর এই পাশে আছে প্রস্থ আছে। আগে উঠবেন না, আগে উঠবেন না, একটা রং আছে, শেষ হয় নাই কথা। বিষয়টা হচ্ছে অবজেক্টিভ, শেষের দিকে। মানে এই অবজেক্টিভ বিষয়টা আপনি যদি স্বীকার করেন একরকম, না করলে আরেকরকম, তাহলে আমি সত্য কথাটা বললাম, এই যে আমি স্বীকার করি বা না করি, কিন্তু এর উচ্চতা কিন্তু আছে, এর একটি লেন্থ আছে, একটা ওয়াইডনেস আছে, আছে না? এটা আপনি স্বীকার করেন না করেন, কিন্তু সাহিত্যিকরা এটাকে নানান ভাবে বিশ্লেষণ করতে পারে। এখন আপনি যেভাবে বিশ্লেষণ করুন না করুন, কিন্তু এর যে রূপ, রস, গন্ধ, উচ্চতা, যে ইগুলো অ্যাট্রিবিউটস গুলো, এটা কিন্তু অস্বীকার করতে পারবেন। আমার ফিলোসফিক্যাল মাইন্ড এই কথাটা অনেক বড় করে ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আমরা সম্মানিত বক্তা এবং শ্রোতা বৃন্দ, এখানে শুধু শ্রোতা না, বক্তা, আমরা একই সাথে বক্তা, একই সাথে শ্রোতা। আমাদের খুব জটিল একটা বিষয় এতক্ষণ আলোচনা করছিলাম, শুনছিলাম। যে শোনা, লিসেনিং, এটাও খুব জটিল কাজ, বলার চেয়ে শোনা কঠিন বেশি। সে কাজটাও আমরা অনেক ধৈর্য ধরে করেছি। সেজন্য বক্তাদের, শ্রোতাদেরকে বেশি ধন্যবাদ জানাচ্ছি, বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এভাবে আমাদের আলোচনা চলা উচিত নাকি, কি বলেন? যে নানা বিষয়, আজকের আলোচনাটা আসলে খুব জটিল ছিল। এরপর একটা সহজ আলোচনা, একটা বিষয় আমরা দিই। আমরা বলুন স্যার, আমরা বলুন কি বিষয়ে আমরা কথা বলতে পারি এর পরবর্তী শিল্প আড্ডায়। হ্যাঁ, এই বিষয়ের উপরে, আচ্ছা, নন্দন তত্ত্বের উপরে সুনির্দিষ্ট করে, আচ্ছা, সুনির্দিষ্ট করে আলোচনা করা দরকার আমাদের। আসলে আজকে হালকা এই ছিল, এটাকে তাহলে আমরা এই নন্দন তত্ত্বের উপরেই, এটা আজকে প্রথম পর্ব গেল। দ্বিতীয় পর্ব আমরা পরবর্তী যে আমাদের শিল্প আড্ডা, হ্যাঁ, ওখানে আমরা সেটা করব। আপনারা যারা বক্তব্য দিতে চান, আশা করি আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন, ওভাবে তার প্রথমে নাম লেখাবেন, তাহলে আমাদের জানা থাকবে যে কে কে বক্তব্য দিবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আজকে এটা শেষ করি, তারপরে তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ শুনছিলাম আজকে আমাদের যে শিল্প আড্ডা, এখানে সম্মানিত আলোচক বিন্দু এবং তারপর দর্শক শ্রোতা বিন্দু, তারা এখানে তাদের স্ব জায়গা থেকে অবদান রেখেছেন। আমি এই শিল্প আড্ডার পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।